আসসালামু আলাইকুম স্টুডেন্টস, যারা আছেন এবং যারা দেখছেন এই ভিডিও সবাইকে ওয়েলকাম। আমরা চলে এসেছি আজকে আমাদের বোটানির চ্যাপ্টার 11 জীব প্রযুক্তি চ্যাপ্টারে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছে। আগে আমরা কয়েকটা মাস্টার ক্লাস আমাদের দেখা হয়েছে। আমার নাম শুভ, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, ব্যাচ কে 74। আপনাদের যেটা নাম্বার ডিস্ট্রিবিউশন সবার আগে বোঝা দরকার, গত 2-3 বছরের নাম্বার ডিস্ট্রিবিউশন যদি তুমি একটু খেয়াল করে দেখো ভালোভাবে, বোটানি থেকে আমরা যখন পরীক্ষা দিতাম, মানে আমরা যেই সময়কার স্টুডেন্ট যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি, তখন দেখা যেত জুলজি থেকে অ্যারাউন্ড 17, 18, 19টা পর্যন্ত প্রশ্ন এসছে এবং বোটানি থেকে 10, 11, 12 অ্যারাউন্ড প্রশ্ন থাকতো। এখন এই সিকোয়েন্সটা একটু বদলে গেছে এবং দেখা যেতে পারে এই বছর 12-13টাও আসছে, 15টাও আসতে পারে, 16টাও আসতে পারে, ডিপেন্ডস অন টিচারদের মুড। কারণ যেহেতু সরকার কর্তৃক জিনিসটা এখনও ফিক্স করে দেওয়া হয় না যে বোটানি থেকে কয়টা, জুলজি থেকে কয়টা, তো আপনাদের কিছু জিনিস আগে থেকে বুঝতে হবে যে আপনি এখন, আগে যেমন আমরা চিন্তা করতাম বোটানি থেকে পার চ্যাপ্টার হয়তো একটা করে প্রশ্ন আসবে, যেহেতু বোটানি থেকে টোটাল 12টা প্রশ্ন আসে, 11টা চ্যাপ্টার, 12টা চ্যাপ্টার আছে, তো আমরা যদি কোনোভাবে 12টা চ্যাপ্টার ভালো করে পড়ে যাই, আমরা পার চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন পাচ্ছি। তাই আগে একটা স্ট্র্যাটেজি থাকে। বাট এখন ব্যাপার দেখা যাচ্ছে কি, এখন জুলজি আর বোটানির কোনো সাইডেই আগে থেকে বলা সম্ভব না পার চ্যাপ্টার কয়টা প্রশ্ন হবে। যেমন দেখা যায় কোনোবার কোষ রসায়ন থেকে 3-4টা প্রশ্ন আসছে, কোনোবার অণুজীব থেকে 3-4টা প্রশ্ন আসছে, কোনোবার টিস্যু থেকে 2-3টা প্রশ্ন চলে আসছে। বাট তুমি যদি রিসেন্ট টাইমের প্রশ্ন সবগুলোকে অ্যানালাইসিস করে দেখো, তোমার একটা জিনিস ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে বোটানিতে 2টা চ্যাপ্টারকে স্যারেরা সবসময় টাচ করে। একটা হচ্ছে জীব প্রযুক্তি আর একটা হচ্ছে জীবের বিস্তার। এবং গত 2-3 বছরের প্রশ্ন যদি ভালো করে দেখো, এই 2টা চ্যাপ্টার যারা ভালো করে পড়ে গেছে তারা ভর্তি পরীক্ষায় 4 নাম্বার শিওর করতে পেরেছে। 4 নাম্বার জীব প্রযুক্তি আর জীবের বিস্তার। তো আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে কথাগুলো কেন বলছি, কারণ অ্যাডমিশন টাইমে যখন আপনি প্রিপারেশন না শুরু করবেন, বাকি স্টুডেন্টদের মতো আমরাও যখন তোমাদের মতো ছোট ছিলাম, তোমাদের ফোকাস শুধুমাত্র বড় গুরুত্বপূর্ণ এবং কঠিন চ্যাপ্টারগুলোতে আটকে যাবে সব থেকে বেশি। হিউম্যান মাইন্ড, আমরা কমপ্লেক্স জিনিসগুলোকে সলভ করতে পছন্দ করি। সোজা জিনিসগুলো সলভ করলে আমাদের আত্মসম্মানে গিয়ে লাগে, আমাদের মনে হয় আমরা অনেক দুর্বল। বাট তোমাকে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করলে ছোট চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বেশি এবং অ্যান্সার করা সোজা। তাই আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে জীব প্রযুক্তি। শুনে মনে হইতে পারে চ্যাপ্টারটা সোজা, শুনে মনে হইতে পারে জিনিসটা কঠিন, জিনিসটা এরকম সেরকম মনে হতে পারে, বাট এইচএসসি অ্যাডমিশন টেস্টে জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসছে। ঠিক আছে, বারবার প্রশ্ন আসছে। তাহলে আমরা চলে আসছি আজকে আমাদের ওয়ান শট যে চ্যাপ্টারটা আছে, ওয়ান শট চ্যাপ্টারের নাম হচ্ছে চ্যাপ্টার 11 জীব প্রযুক্তি। আমরা এখানে আবারও বলছি, এইচএসসি পরীক্ষায় এখান থেকে যথেষ্ট প্রশ্ন আসে, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাও যথেষ্ট পরিমাণ প্রশ্ন আসে। তো আপনাকে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। এখানে ভুল করার জায়গাগুলো কোনটা আমি কিন্তু একদম পয়েন্ট আউট করে দিব যে তুমি কোথায় ভুল করছো। তাহলে আমরা সামনে আগাই, আমরা পয়েন্ট ধরে ব্যাখ্যা করে কথা বলবো যে কোন জায়গায় আমি কি ভুল করতে পারি এইচএসসি পরীক্ষার সময় আসলে। ঠিক আছে, ভালো করে দেখেন। প্রথম প্রশ্ন যেখানে আমরা আলোচনা করছি, প্রথমে দেখেন একটা শব্দ এখানে আলোচনা করা হয়েছে। আপনার সবার আগে বুঝতে হবে এই শব্দটার মানে কি। এই শব্দটা পড়তে গিয়ে আপনাকে 2টা শব্দ জানতে হবে, একটা হচ্ছে ফিনোটাইপ কি আর একটা হচ্ছে জিনোটাইপ কি। আমি দেখতে লম্বা, তুমি আমার যেই বৈশিষ্ট্যটা বাইরে থেকে দেখতে পাও, তুমি আমার যেই বৈশিষ্ট্যটা বাইরে থেকে দেখতে পাও, বাইরে থেকে দেখা যায়, সেই অবস্থাকে আমরা বলছি ফিনোটাইপ, যেটা বাইরে থেকে দেখা যায়। আর এই বাইরে থেকে যে আমার যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যের পেছনে যেই জিনদ্বয় দায়ী বা জিনের সমষ্টি দায়ী, সেই জিনের সমষ্টিকে একসাথে বলা হয় জিনোটাইপ। খুব সিম্পলি যদি আমি তোমাকে বলি, তোমার জিনোটাইপ নির্ধারণ করে তোমার ফিনোটাইপ কেমন হবে। আমার জেনেটিক স্ট্রাকচার নির্ধারণ করে আমার দাড়ি কতটুকু হবে, আমার চুল কতটুকু হবে, আমার চেহারা কেমন হবে, কালো হবো, ফর্সা হবে, কেমন হবো। তাহলে দেখো, তুমি যখন কোন একটা জীবের সম্পূর্ণ জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ করতে যাবা, তোমার কিন্তু সেই জীবের জিন বা ডিএনএতে হাত দিতে হবে, ওখানে আর কোনো কিছু করার চান্স নেই। তাহলে দেখো, প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছে কোন প্রসেসের মাধ্যমে তুমি জিনোটাইপই চেঞ্জ করে দিতে পারবা, পুরো একটা উদ্ভিদের জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবা। তো কোনো উদ্ভিদের যদি তুমি জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ করতে যাও, কোথায় হাত দিতে হবে? তার জিন বা তার ডিএনএতে হাত দিতে হবে, তাই না? তার জিন বা তার ডিএনএতে হাত দিতে হবে। তাহলে ভালো করে দেখো, তাহলে জিনোটাইপ পরিবর্তন করো। টিস্যু কালচারে না, টিস্যু কালচারে শুধুমাত্র বেশি চারা উৎপাদন করা যায়। টিস্যু কালচারে কি করা যায়? বেশি চারা উৎপাদন করা যায়। এটা দিয়ে তো তুমি কোনো একটা জীবকে, তুমি টমেটো থেকে আলু বানাতে পারবে না। টমেটো হবে কিন্তু বেশি টমেটো হবে। জিনোম সিকোয়েন্সিং, এই প্রসেসের মাধ্যমে তুমি কি করতে পারছো? এই প্রসেসের মাধ্যমে তুমি একটা টমেটোর যদি একটা ডিএনএ থাকে, তাহলে টমেটোর একটা ডিএনএর এখানে কোন জিন আছে, এখানে কোন জিন আছে, এখানে টমেটোর লাল হওয়ার জিন আছে নাকি, এখানে টমেটোর গোল হওয়ার জিন আছে নাকি, এখানে টমেটোর সাইজের জিন আছে নাকি, টমেটোর জেনেটিক স্ট্রাকচার জানার জন্য যেই পরীক্ষা, তার নাম হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। যেমন আমাদের একজন স্যার আছেন, ডাক্তার মাকসুদ আলম স্যার, কিন্তু পাটের জিনোম সিকোয়েন্সিং করেছেন।
এর মানে পার্টের ডিএনএ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি জিন আছে উনি আগে থেকে জানেন। দিস ইজ নোন অ্যাজ জিনোম সিকোয়েন্সিং। এরপর আসেন জিন ক্লোনিং। এই প্রক্রিয়ায় তোমার কাছে যে জিনটা পড়ে আছে সেই জিনটাকে তুমি রেপ্লিকেট বা ডুপ্লিকেট করে এখান থেকে আরও কয়েকটা জিন বানাতে পারবা। তাহলে জিনোম ক্লোনিংয়ের মাধ্যমে বা জিন ক্লোনিংয়ের মাধ্যমে তুমি একটা জিনকে ডাবল, ট্রিপল, ফোরপল করতে পারবা। তোমার কাছে একটা জিন পড়ে থাকলে তাকে তুমি 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করতে পারবা। জিন পরিবর্তন করতে পারবা না। একমাত্র জিন পরিবর্তন করা বা ডিএনএ স্ট্রাকচার পরিবর্তন করা যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই অপশানটাকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে মাথায় রাখবেন, তুমি যদি কোনো একটা জীবের জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ করতে যাও তোমাকে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হবে বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আসতে হবে। তাহলে আশা করি সবার কাছে এই প্রশ্নের ব্যাখ্যাটা ক্লিয়ার হয়ে গেছে। নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়? মাথায় রাখবা, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করার জন্য তোমার অবশ্যই হ্যাপ্লয়েড সোর্স লাগবে। তোমার অবশ্যই হ্যাপ্লয়েড উৎস লাগবে। তুমি হ্যাপ্লয়েড উৎস না পেলে কখনোই হ্যাপ্লয়েড জীব উৎপন্ন করতে পারবে না। এর মানে তোমার কাছে যদি একটা গাছের পাতা থাকে, সেই পাতাটা কিন্তু টয়েজেন দিয়ে বানানো, একটা দেহকোষ। তোমার কাছে একটা ফল থাকে, সেটা টয়েজেন দিয়ে বানানো দেহকোষ। তুমি একটা দেহকোষ থেকে কখনো টিস্যু কালচারের মাধ্যমে টয়েজেন থেকে এন পাবা না, তুমি টয়েজেন থেকে টয়েজেনই পাবা, তুমি এন থেকে এনই পাবা। তাহলে তুমি যদি হ্যাপ্লয়েড উদ্ভিদ চাও তোমাকে কিন্তু হ্যাপ্লয়েড সোর্স বের করতে হবে। তাহলে হ্যাপ্লয়েড সোর্স থেকে শুধুমাত্র হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। তাহলে দেখো মেরিস্টেম কালচার, তাহলে মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু, টয়েজেন, দেহকোষ, এখান থেকে সম্ভব না। ক্যালাস কালচার, এটা অবশ্যই গাছের একটা টিস্যু বা কোষ, দেহকোষ, টয়েজেন। কক্ষ মুকুল, এটাও গাছের একটা দেহের অংশ, টয়েজেন। কিন্তু পরাগ রেণু, পরাগধানী, এই দুইটা অপশন, পরাগ রেণু এবং পরাগ ধানী, এরা দুইজন সরাসরি জনন প্রক্রিয়ার সাথে সংযুক্ত। কিসের সাথে সংযুক্ত? জনন প্রক্রিয়ার সাথে সংযুক্ত। তাহলে আমরা যদি একটা আমাদের বেসিক সেন্স খাটাই যে আমরা অনেক ট্যালেন্টেড না, জাস্ট বোঝার চেষ্টা করি, জনন প্রক্রিয়ার সাথে সংযুক্ত, সে তো অবশ্যই এনই হবে, কারণ সে জনন কোষ নিয়ে ডিল করছে। তাহলে তোমার যদি কখনো হ্যাপ্লয়েড উদ্ভিদ পাইতে চাও তাহলে তোমার কার টিস্যু কালচার করতে হবে? জনন কোষের টিস্যু কালচার করতে হবে। জনন কোষের টিস্যু কালচার করে তোমাকে কী পেতে হবে? হ্যাপ্লয়েড উদ্ভিদ পাইতে হবে। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে হ্যাপ্লয়েড উদ্ভিদ লাইন প্রতিষ্ঠা বাট হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য কোন প্রক্রিয়া ফলো করতে হবে, অ্যান্সার হচ্ছে পরাগধানীর কালচার করতে হবে, কারণ পরাগধানী হচ্ছে এন দিয়ে বানানো। এতটুকু বেসিক যার ক্লিয়ার, ইন্টারমিডিয়েট কিন্তু এগুলো অনেকেই বুঝে না, না বুঝে মুখস্থ করে। আমি এতটুকু শোর ওয়ান শট যারা যারা দেখবা তাদের এই জায়গায় আর কোনো ডাউট থাকার কথা না। টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবককে, তাহলে আমরা এখানে কয়েকটা বিজ্ঞানীর নাম পড়ে ফেলছি, সবগুলো বিজ্ঞানী কাজ একসাথে পড়ে ফেলে বেটার। সবার আগে শিখতে হবে মর্গান সাহেব কী করেছে, এর আগে কার্ল এরিকির নামগুলো আসে। তাহলে সবার আগে আমরা আসবো বিজ্ঞানী কার্ল এরিকি। কার্ল এরিকিকে কেন আমরা শ্রদ্ধাভরে উচ্চারণ করি? কারণ উনি বায়োটেকনোলজি কথাটা প্রবর্তন করছে। মানে জীব প্রযুক্তি চ্যাপ্টারটা পড়ছো, সেই জীব প্রযুক্তি শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করেছেন কে? বিজ্ঞানী কার্ল এরিকি। এক, মর্গান কি করেছেন? মর্গান বলেছেন উদ্ভিদের একটা কোষ, উদ্ভিদের একটা কোষ সম্পূর্ণ উদ্ভিদ তৈরিতে সক্ষম। এই গুণটাকে বলা হয় টটিপটেন্সি। তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে মর্গান কি করলো, মর্গান টটিপটেন্সি ব্যাখ্যা করেছেন, এটাও প্রশ্ন আসতে পারে উদ্ভিদের একটা কোষ থেকে সম্পূর্ণ তৈরি করা যায়, এই মতবাদটা কার? এই মতবাদটা হচ্ছে মর্গানের। এই মতবাদকে বলা হয় টটিপটেন্সি মতবাদ। এরপর আসেন আমাদের টিস্যু কালচার। টিস্যু কালচারের জনক হচ্ছে বিজ্ঞানী হেবারল্যান্ডের, যেটা আমাদের প্রশ্ন আসছে হেবারল্যান্ডের সাহেব। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আরেকটি বিজ্ঞানী সম্পর্কে জেনে রাখবেন, জ্যাক উইলিয়ামসন। জ্যাক উইলিয়ামসন সাহেব হচ্ছে প্রথমবারের মতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করেন। দেখেন বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং শুনতে কিন্তু খুব কাছাকাছি মনে হয়। বায়োটেকনোলজি কথাটা বলেছেন কালেরিকি, আর উইলিয়ামসন বলেছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর স্যাঙ্গার সাহেব হচ্ছে কোষের মডেল নিয়ে কাজ করেছেন, ওখানে আমরা না যাই। তাহলে সবার কাছে আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয়
সবাই যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন রিকম্বিনেন্ট ডিএনএতে কি করা হয়। আমার কাছে একটা ডিএনএ থাকে, এটা ধরেন আমার একটা ডিএনএ বা এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিএনএ, মানে যে ডিএনএটা থেকে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিএনএ, মানে এই ডিএনএতে এমন একটা বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যটা আমি কোন একটা উদ্ভিদ বা কোন একটা জীবের মধ্যে প্রবেশ করাতে চাই। মানে এই ডিএনএর মধ্যে আমি ডিএনএটাকে একটু ডিএনএর মতো করে আঁকি। এই ডিএনএ হচ্ছে এমন একটা ডিএনএ যার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য আমি কোন একটা উদ্ভিদ বা কোন একটা প্রাণীতে সঞ্চার করতে চাই, তাই এই ডিএনএটাকে আমি বলছি কাঙ্ক্ষিত ডিএনএ। নর্মালি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পারপাসে যেই পোষককে ব্যবহার করা হয়, যে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়, তার মধ্যে একটা এক্সট্রা ডিএনএ থাকে। এক্সট্রা ডিএনএটাকে আমরা কি দিয়ে আঁকি? আমরা একটু অন্য কালার দিয়ে আঁকি। আমরা প্লাজমিড একটু পরে পড়ব। তাহলে ওর ডিএনএ হচ্ছে এটা, এটা হচ্ছে একটা প্লাজমিড। তা আমরা যদি চাই এই কাঙ্ক্ষিত ডিএনএ এখানে ফিট করব, তাহলে প্রথমে আমার কি করতে হবে? প্রথমে আমার একটু মুছতে হবে। কতটুকু অংশ কেটে বাদ দিব? তাহলে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যেই এনজাইমের সাহায্যে কেটে বাদ দিলাম, সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কেন রেস্ট্রিকশন এনজাইম? তুমি রেস্ট্রিক্ট করছো ডিএনএটাকে, কেটে বাদ দিচ্ছ ডিএনএর একটা অংশকে, তাই এটার নাম রেস্ট্রিকশন এনজাইম। তাহলে প্লাজমিডের যে অংশ বা যে ডিএনএ তুমি কেটে বাদ দিচ্ছ, কাটার জন্য যে এনজাইমটা ব্যবহার করো তার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। এটাকে আবার ডাকা হয় অন্য নামে, এর নাম অন্যটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। একে আরেকভাবে ডাকা যায় বায়োলজিক্যাল নাইফ। কেন বায়োলজিক্যাল নাইফ নাম দেওয়া হয়েছে? বায়োলজিক্যাল নাইফ নামটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কারণ এখানে আপনি এই বায়োলজিক্যাল নাইফ বা মলিকুলার নাইফ, অনেক সময় মলিকুলার নাইফও বলা হয়, আণবিক ছুরিও বলা হয়। কেন বলা হচ্ছে? কারণ এটা দিয়ে খুব ছোট জিনিস কাটা হচ্ছে, তাই এটার সাহায্যে তুমি কেটে বাদ দিচ্ছ। তাহলে আমরা একটা এনজাইমের নাম শিখে ফেলেছি কোন এনজাইম ব্যবহার করা হয়, আর এখানে আরেকটা এনজাইম ব্যবহার করা হয়। কারণ কি? দেখো, তুমি এখান থেকে যে কাঙ্ক্ষিত ডিএনএটা এখানে প্রবেশ করাবা, ধরো কাঙ্ক্ষিত ডিএনএটা আমি এখানে বসালাম, কাঙ্ক্ষিত ডিএনএটা কি এখানে বসে থাকবে? তুমি এই কাঙ্ক্ষিত ডিএনএ এখানে ফিক্স করে দিবা না আগে থেকে? কারণ এই যে ডিএনএটা তুমি এখানে বসাবা, সে তো চাইলেই বসে যাবে না, তাকে তো গ্লু দিয়ে লাগাইতে হবে। তাহলে যে গ্লুয়ের সাহায্যে তুমি ডিএনএটাকে এখানে অ্যাটাচ করবা, এই যে গ্লুয়ের সাহায্যে তুমি ডিএনএটাকে এখানে অ্যাটাচ করলা, কাঙ্ক্ষিত ডিএনএকে অ্যাটাচ করলা, এই গ্লুটার নাম হচ্ছে লাইগেস। তা আমি পড়াইতাম সবসময় কি লাইগেস সবসময় লাগাইতে সাহায্য করে বা জোড়া লাগাতে সাহায্য করছে। তাহলে এখানে দেখো দুইটা এনজাইমের ব্যবহার হচ্ছে। এক, রেস্ট্রিকশন এনজাইম কেটে ফেলছে। দুই, তুমি রেস্ট্রিকশন এনজাইম কেটে বাদ দেওয়ার পর যে অংশটা পড়ে আছে সেটাকে তুমি এখন জোড়া লাগাইতে চাও, তো তুমি মানুষ হলে সেলাই করে দিতা, গাম লাগাই দিতা, কিন্তু এটা অনেক ছোট, তাই তুমি এখানে কি ইউজ করছো? তুমি এখানে ইউজ করছো লাইগেস। তাহলে দুইটা এনজাইম কিন্তু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করা হয়, এটা কিন্তু কখনো ভুললে চলবে না। তাহলে দেখেন প্রশ্ন আসছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়? প্রাইমেজ ব্যবহার করা হয় না, হেলিকেজ হয় না, পলিমারেজ হয় না, তাহলে কোনটা হচ্ছে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে। এখানে অপশান চেঞ্জ করে বায়োলজিক্যাল লাইফ, মলিকুলার লাইফ এগুলো কিন্তু আসতে পারে। এখন দেখেন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। এখানে কি কি ছবি দেওয়া হয়েছে? এখানে একটা ভাইরাসের ছবি দেওয়া হয়েছে, মানে প্রশ্নের দিকে তাকালেই মনে অ্যান্সার আগে থেকে আন্দাজ করা যায়। এখানে একটা ভাইরাসের ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভাইরাস, যার মধ্যে এখানে একটা ডিএনএ আছে। এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভেতরে একটা নিউক্লিয়াস আছে বা নিউক্লিয়ার বস্তু আছে, যাকে নিউক্লিয়েড বলা হয়। তাহলে নিউক্লিয়ার বস্তু আছে বা নিউক্লিয়েড আছে, আর আরেকটা যেটা গোল বস্তু পড়ে আছে, যেটাকে একটু আগে কথা বলছিলাম, সে অংশের নাম হচ্ছে প্লাজমিড। তাহলে আমি চাই আপনারা এই প্রশ্ন অ্যান্সারের আগে ব্যাকটেরিয়ার গঠন বা আমরা যেই ব্যাকটেরিয়াম নিয়ে কথা বলছি, যে স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি, সেই স্ট্রাকচার নিয়ে আমরা একটু জেনে আসি, সব থেকে ভালো হয়। তাহলে চলো আমরা একটা স্লাইড নিই। সবার আগে ধরে নিই এটা হচ্ছে আমার কাছে একটা থাকা ব্যাকটেরিয়া। আমরা সব কিছু ব্যাকটেরিয়ার ভেতর রাখবো না, কারণ সেটা আমাদের আজকে প্রধান উদ্দেশ্য না। মাথায় রাখতে হবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, RDT, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই প্রসেসটাকে ব্যবহার করার জন্য তোমার সবার আগে দরকার একটা স্থান যেখানে এই প্রক্রিয়াটা ঘটবে, যেখানে এই প্রক্রিয়া
ঘটবে। তাহলে আপনাকে সবার আগে একটা জিনিস শেয়ার করতে হবে, এখানে একটা আমার স্থান দরকার, আমার একটা ল্যাবরেটরি দরকার যেখানে বিক্রিয়াটা হবে। তাহলে বিক্রিয়াটা ঘটানোর জন্য তুমি যে কোষটাকে বেছে নিচ্ছ সেই কোষটার নাম হচ্ছে পোষক কোষ, বা যে স্থানটাকে বেছে নিচ্ছ তার নাম কি? পোষক কোষ। এখন সব থেকে আইডিয়াল পোষক কোষ হিসেবে আমরা কিছু আদিকোষী ব্যাকটেরিয়াকে বেছে নিই। আমরা কিছু আদিকোষী ব্যাকটেরিয়াকে বেছে নিই। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা কেন আদিকোষী একটা ব্যাকটেরিয়াকে বেছে নিলাম এখানে? এর কারণ খুবই সিম্পল। কারণ দেখা যায় কিছু কিছু ব্যাকটেরিয়া, ইটস নট লাইক ভাই আদিকোষী ব্যাকটেরিয়া মানে সব ব্যাকটেরিয়া দুনিয়ার না, কিছু ব্যাকটেরিয়া খুবই সিম্পল, কিছু ব্যাকটেরিয়া আছে ওদেরকে বারবার ব্যবহার করা হয়। ওইসব ব্যাকটেরিয়াতে দুই ধরনের নিউক্লিয়ার বস্তু পাওয়া যায়, দুই ধরনের নিউক্লিয়ার বস্তু। এক ধরনের নিউক্লিয়ার বস্তু হচ্ছে তাদের পার্মানেন্ট, তাহলে এটা হচ্ছে তাদের প্রধান বস্তু। এবং এই ব্যাকটেরিয়ার যত ধরনের ক্যারেক্টার আছে, যত ধরনের গুণ বা বৈশিষ্ট্য আছে, এই সব কিছু কোথায় জমা আছে? এর মানে এই ব্যাকটেরিয়া জীবনে যা কিছু করতে পারবে, এই ব্যাকটেরিয়ার যত ধরনের ক্যারেক্টার, এই ব্যাকটেরিয়ার যে জিনোম, বাংলা কথায় এই ব্যাকটেরিয়ার প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রত্যেকটা জিন কোথায় আছে? এখানে আছে। এটাই তার প্রধান স্থান। এবং তুমি এই জায়গায় হাত দিতে পারবে না, কারণ এই জায়গায় হাত দিলে পুরো ব্যাকটেরিয়া কিন্তু বদলাই যাবে। তুমি এই জায়গায় হাত দিতে পারছো না। এটা হচ্ছে প্রধান নিউক্লিয়ার বস্তু। এবং এই জায়গায় যত জিন আছে সেই জিনের সাহায্যে সেই ব্যাকটেরিয়া তার বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। এবং তুমি যদি এখানে কোথাও হাত দাও, এই যদি প্রধান নিউক্লিয়ার বস্তুতে হাত দাও, তাহলে সেই ব্যাকটেরিয়ার জিনোটাইপ বদলে যাবে, জিনোটাইপ বদলে যাবে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, কারণ এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান জিনের আতুরঘর বা নিউক্লিয়ার বস্তু, যেখানে তার বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী প্রায় ম্যাক্সিমাম ডিএনএ এখানে আছে, ম্যাক্সিমাম জিন এখানে আছে। তুমি যদি এখানে কোনো ধরনের পরিবর্তন করো, পুরো ব্যাকটেরিয়ার সব বৈশিষ্ট্য বদলে যাবে। এবং এই ধরনের পরিবর্তন আমরা জিনোটাইপ পরিবর্তন বলছি। কিন্তু সুবিধার কথা যেটা, আমাদের ব্যাকটেরিয়ার প্রধান নিউক্লিয়ার বস্তু ছাড়াও তার মধ্যে আরেকটা নিউক্লিয়ার অঞ্চল থাকে, যেটা হচ্ছে বৃত্তাকার এবং দ্বিসূত্রক। এই যে বৃত্তাকার দ্বিসূত্রক, তার কাছে একটা এক্সট্রা ডিএনএ পড়ে আছে। তাহলে ফার্স্ট ক্যারেক্টার কি? বৃত্তাকার। সেকেন্ড ক্যারেক্টার কি? দ্বিসূত্রক। শিখলাম আমরা। এর মধ্যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য প্রকাশকারী জিনগুলো কিন্তু থাকে না, মানে ওই ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়াই হয়েছে ওর জন্য যে জিনগুলো দেয় সেই জিনগুলো কিন্তু এখানে নাই। এখানে অন্য ধরনের জিন অবস্থান করে, সেগুলো ব্যাকটেরিয়ার প্রধান জিন না, অন্য ধরনের জিন। এটা বাদ দিলেও ব্যাকটেরিয়া কিছু যায় আসে না। তুমি যদি এখান থেকে খুলে বাইরে ফেলে দাও, সে ব্যাকটেরিয়া কিছু যায় আসে না। খুব সিম্পল কথা। তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু খুবই স্বল্প সংখ্যক জিন থাকে, তাই ওর আণবিক ভরও কম। আর সবথেকে আশ্চর্যজনক বিষয়, তুমি যদি এই প্লাজমিডকে, বা সরি আমরা প্লাজমিড নামটা এখনও দিই, নামটা দিয়ে দিই, এইটার নাম হচ্ছে প্লাজমিড। তুমি যদি এই প্লাজমিড নামক বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএটাকে কোনোভাবে পরিবর্তন করেও ফেলো কোনো টেকনোলজির সাহায্যে, এই জিনিসটা ব্যাকটেরিয়ার উপর কোনো প্রকার ইম্প্যাক্ট ফেলে না। কারণ এটা থাকুক না থাকুক ব্যাকটেরিয়ার খুব বেশি পরিবর্তন হয় না, খুব বেশি তার দায়ভার নাই। তাই মাথায় রাখবেন, এই যে প্লাজমিডটা আছে ওকে যদি পরিবর্তন করেও ফেলো, জিনোটাইপের কোনো প্রকার পরিবর্তন ঘটছে না। খুব সিম্পল একটা বিষয়। তাহলে জিনোটাইপ পরিবর্তনগুলো কাকে পরিবর্তন করতে হবে? মেন নিউক্লিয়ার ডিএনএকে পরিবর্তন করতে হবে। তাই আমরা দেখেছি যেহেতু ওর কাছে এক্সট্রা একটা ডিএনএ পড়ে আছে যেটা ওর কোনো কাজে আসে না, সেটাকে যদি আমরা ব্যবহার করি ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি হচ্ছে না। কেন ব্যবহার করছি তার আরেকটা কারণ, সেটা হচ্ছে প্লাজমিড নিজে নিজে রেপ্লিকেশন করতে পারে, ওর কারো পারমিশনের দরকার নেই। ওকে যদি খাবার টাবার দেওয়া হয় তাহলে ও নিজে নিজে রেপ্লিকেশন করে 1টা থেকে 2টা প্লাজমিড, 2টা থেকে 3টা প্লাজমিড, 3টা থেকে 4টা প্লাজমিড, 4 থেকে 16টা প্লাজমিড, এরকম করে প্লাজমিড সে বারবার বানাতে পারে। এটাতে ব্যাকটেরিয়ার কোনো প্রকার ক্ষতি হয় না এবং ব্যাকটেরিয়ার কোনো প্রকার কাজেরও বাধা হয় না, সে নিজের কাজ নিজে করতে পারে। এই কারণে বারবার আমরা যখন কোন একটা বৈশিষ্ট্য পরিবর্তনকারী জিন নিয়ে কাজ করতে চাই, আমরা এই ব্যাকটেরিয়াকে বেছে নিই। কারণ ব্যাকটেরিয়ার মধ্যে
একটা এক্সট্রা ডিএনএ আছে, যে ডিএনএকে তুমি যেভাবে ইউজ করো না কেন, এই ডিএনএকে তুমি যেভাবে ইউজ করো কেন, ব্যাকটেরিয়ার উপর কোনো প্রভাব ফেলে না। তাহলে তুমি জীবজগতের কোনো ক্ষতি করছো না, প্লাস তুমি একটা বেনিফিট নিচ্ছ। দ্যাটস ওয়াই তোমাদের মনে একটা প্রশ্ন থাকে, ভাই আমরা ব্যাকটেরিয়াগুলোকেই কেন বারবার ব্যবহার করছি? তার কারণ একটাই, ব্যাকটেরিয়ার মধ্যে একটা এক্সট্রা ডিএনএ পড়ে আছে, যে ডিএনএটা আমি যদি ব্যবহার করেও ফেলি ব্যাকটেরিয়ার কোনো প্রকার ক্ষতি হবে না, তুমি আমাকে কেন ব্যবহার করতে পারবে না। যদি আমার মধ্যে তুমি কোনো একটা রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি চালাও, তাহলে শুভ ভাই বদলে যাবে, শুভ ভাইয়ের মধ্যে অন্য ক্যারেক্টার চলে আসবে, উনি এমন ক্যারেক্টার দেখাবে যেগুলো মানুষের ক্যারেক্টার না, তুমি এটা চাও না। দ্যাটস ওয়াই আমরা ব্যাকটেরিয়াকে বেছে নিচ্ছি। তাহলে দেখো আগের প্রশ্নে আমরা আসি, উদ্দীপকের বি ও ডি এর ক্ষেত্রে প্রযোজ্য কী কী? তাহলে বি এর ডি এর মধ্যে প্রযোজ্য কী কী, মানে আমরা প্লাজমিড নিয়ে কথা বলছি। অধিক সংখ্যক জিন ধারণ করে, নেভার। স্বল্প সংখ্যক জিন ধারণ করে, অনুলিপনে সক্ষম। ব্যাপার হচ্ছে অনুলিপন না জিনিসটা, সে বারবার স্বাধীনভাবে রেপ্লিকেট করতে পারে, অনুলিপন কথাটা ওর ক্ষেত্রে বলা যায় না। নিউক্লিয়াস অবস্থান করে না, নিউক্লিয়াস অবস্থান করে না। কেন নিউক্লিয়াস অবস্থান করে না? কারণ নিউক্লিয়াস সম্পূর্ণ আলাদা আর প্লাজমিড সম্পূর্ণ আলাদা, দুটা আলাদা আলাদা জিনিস। ভালো করে খেয়াল করে দেখেন, এটা নিউক্লিয়াস বা নিউক্লিয়ার বস্তু, এর সাথে ওর কোনো কানেকশন নেই, কিন্তু সম্পূর্ণ আলাদা। আর লাস্ট হচ্ছে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। ভেক্টর কথাটার মানে কি? ভেক্টর কথাটা বাংলা হচ্ছে বাহক। তাহলে তুমি কিন্তু ওর মধ্যে চাইলে নতুন একটা জিন প্রকাশ করাতে পারবা, নতুন জিন যুক্ত করতে পারবা। যেহেতু ওর মধ্যে তুমি নতুন জিন যুক্ত করতে পারবা, তাই ওকে ভেক্টর হিসেবে ব্যবহার করা সম্ভব, যেটা আমরা আগের ছবিতে দেখে আসছি। নতুন একটা জিন ওর মধ্যে দিয়েছে এবং সেই জিনটা সে বহন করছে। যেহেতু সে প্লাজমিডটা নতুন একটা জিন বহন করতে পারছে, তাই প্লাজমিডকে আমরা কি বলতে পারি? আমরা ভেক্টর কথাটা বলতে পারি। ভেক্টরের বাংলা হচ্ছে বাহক। উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন, এ বি কোষের মধ্যে প্রবেশ করালে যদি ভাইরাসের ডিএনএটা প্লাজমিডের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে ভাইরাসের ডিএনএ যদি কখনো প্লাজমিডের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে কি ঘটতে পারে? তাহলে ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে, সিম্পল বেসিকগুলো একটু আবার অ্যাপ্লাই করি আমরা। তাহলে আমরা ভাইরাসের একটা ডিএনএ প্লাজমিডের মধ্যে প্রবেশ করাতে চাচ্ছি, তাহলে কি হবে? বি কোষের এনজাইম এ কোষের ডিএনএ নষ্ট করবে? নেভার। বি কোষের এনজাইম যদি এ কোষকে নষ্ট করে দেয়, তুমি কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে পারবা? পারবা না তো, তোমাকে অ্যাকসেপ্ট করাইতে হবে। আমার তো আরও এ কোষের ডিএনএটা এখানে দরকার, আমি নষ্ট করব কেন? তাহলে এটা কখনোই হবে না। এ কোষের গঠন বি কোষের অভ্যন্তরে সম্পন্ন হবে, দ্যাটস ট্রু। এ কোষের গঠন বি এর মধ্যে অবশ্যই সম্পন্ন হবে, ট্রু, কারেক্ট। শেষ পর্যায়ে বি কোষটা বিদন্ন হবে, হ্যাঁ শেষ পর্যায়ে বি কোষটা বিদন্ন হবে। আমরা যারা যারা লাইটিক সাইকেল পড়ে আসছি, লাইটিক চক্র যারা যারা পড়ে আসছি, তাদের এই প্রশ্নটা পারার কথা। এটা হচ্ছে লাইটিক চক্রের প্রশ্ন, যদি এই চ্যাপ্টারের সাথে রিলেশন না বাট এক্সপ্লেন করা যায়। হচ্ছে লাইটিক চক্রের প্রশ্ন, তোমাদের যে ভাইয়া নিয়েছে ওয়ান শট লাইটিক চক্র, তিনি পড়ানোর কথা। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। নিচের কোনটি আবাদ মাধ্যমকে জমাট বাঁধে বাধা দেয়? মাথায় রাখবেন, আবাদ মাধ্যম নিয়ে আপনার কয়েকটা জিনিস জানতে হবে। আবাদ মাধ্যম এই কথাটার মানে হচ্ছে টিস্যু মিডিয়াম, টিস্যু কালচার মিডিয়াম। তাহলে টিস্যু কালচার মিডিয়ামে কি কি দরকার একটু শিখে রাখবেন। টিস্যু কালচার মিডিয়ামে সবথেকে বেশি পরিমাণে দরকার যেটা খাদ্য হিসেবে, সুক্রোজ অ্যারাউন্ড 4%। খাদ্য হিসেবে তোমাকে সুক্রোজ দিতে হবে। তোমাকে এখানে ফাইটো হরমোন দিতে হবে। কেন ফাইটো হরমোন দিতে হবে? কারণ উদ্ভিদের বৃদ্ধির জন্য যেসব হরমোন দেয় তাদেরকে ফাইটো হরমোন বলা হয়। তোমরা এরকম কিছু নাম পড়ে আসছো, অক্সিটোসিন, জিবেরেলিন, এই কথাগুলো নামগুলো মানে পড়ে আসছো তোমরা ছোটোবেলায় ক্লাস 9-10-এ, সেগুলোকে ফাইটো হরমোন, উদ্ভিদের হরমোন বলা হচ্ছে। কিছু নিউট্রিশন দরকার, আর এই তরল মাধ্যমটাকে সেমি সলিড, এটা কিন্তু তরল থাকে, পরবর্তী এটাকে সেমি সলিডে কনভার্ট করা হয়। সেমি সলিডে কনভার্ট করার জন্য যেই নিউট্রিশনটা এখানে অ্যাড করা হচ্ছে তার নাম হচ্ছে এগার এগার। ওয়ার্ডটা শুধু এগার না, ওয়ার্ডটা হচ্ছে এগার এগার, এগার এগারকে অ্যাড করা হয়। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 2 নম্বরের প্রশ্নেও, টিস্যু কালচার মাধ্যম বা আবাদ মাধ্যম সম্পর্কে লিখো, তখন কিন্তু কথাগুলো লিখতে হবে। খাদ্য হিসেবে কে, বৃদ্ধির জন্য কে, অন্যান্য নিউট্রিশন লবণ দরকার, আর এই তরলটাকে সেমিসোলেট করার জন্য দরকার এগার এগার। তাহলে অ্যান্সার হচ্ছে আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? এগার এগার। উদ্দীপকের প্রযুক্তিটি, মানে তোমরা কিন্তু এখানে বারবার করে দেখছেন, এখানে কিন্তু আমরা আরডিটি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে কথা বলছি। উদ্দীপকের প্রযুক্তিটি নিচের কোন উদ্ভিদ তৈরিতে ব্যবহার করা হয়? মাথায় রাখবেন, উদ্দীপকের প্রযুক্তিটা ব্যবহার করা হওয়ার পর, মানে তুমি যখনই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি জিনিসটাকে ব্যবহার করছো, সেই মুহূর্তে তুমি যে নতুন একটা উদ্ভিদ বানালা, সেই উদ্ভিদটাকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ।
কেন? ট্রান্স মানে ট্রান্সফর্মড বা পরিবর্তিত হয়ে গেছে। জেনিক কথাটার মানে কি? তুমি কি পরিবর্তন করেছো? তার জেনেটিক স্ট্রাকচার পরিবর্তন করেছো। তাই উদ্ভিদে যখনই RDT বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাপ্লাই করা হয়, তখন যে উদ্ভিদের উৎপন্ন করা হয় তাকে কি বলা হয়? ট্রান্সজেনিক উদ্ভিদ। তাকে অন্যান্য আরও উদ্ভিদের নাম দেওয়া হয়, যেমন তাকে জিএমও বলা হয়, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়, বা জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ, জিএম উদ্ভিদ নামেও ডাকা হয়, অনেক নামে ডাকা হতে পারে। এখানে যে অপশনগুলো বলা আছে সে অপশনগুলো হচ্ছে ট্রান্সজেনিকের পক্ষে যায়। তাই অ্যান্সার হচ্ছে ট্রান্সজেনিক। তাহলে যখনই তুমি RDT অ্যাপ্লাই করবা, RDT অ্যাপ্লাই করার পর যে পরিবর্তিত উদ্ভিদ হবে তাকে তুমি ট্রান্সজেনিক উদ্ভিদ বা জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ বা GMO এই নামও ডাকতে পারো। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকৃত অংশের নাম কি? তাহলে দেখেন আমরা ওয়ার্ডগুলো একটু শিখি কি কি আমরা আসলে করি। মেরিস্টেম, অনুচারা, এক্সপ্ল্যান্ট এবং ক্যালাস, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? তুমি তো প্রথমে সিদ্ধান্ত নিয়েছো যে কোনো একটা গাছকে বা কোনো একটা গাছের অংশ থেকে তুমি অনেকগুলো চারা বানাতে চাও। তাহলে ধরো সেই গাছ হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই গাছ, যেই গাছের তুমি জানো এই গাছের এখানে একটা পাতা আছে, এখানে পাতা আছে, তুমি চাও যে এই উদ্ভিদের পাতার একটা অংশকে তুমি বারবার খাবারের মাধ্যমে রেপ্লিকেট করবা, বা খাবারের মাধ্যমে এই অংশটা তুমি বংশবৃদ্ধি করাবা, বা তুমি অনেকগুলো অংশ সেম ধরনের তৈরি করতে চাচ্ছ। উদ্ভিদের যেহেতু একটা ক্যারেক্টার আছে টটিপটেন্সি, উদ্ভিদের যে কোনো জায়গা থেকে একটা কোষ নাও যেটা হেলদি, যেটা সুস্বাস্থ্যবান এবং যেটার মধ্যে কোনো রোগ বালাই নাই, এরকম একটা অংশকে যদি তুমি বারবার খাবার দাও তাহলে সেই কোষটা বিভাজিত হয়ে নতুন একটা পুরো উদ্ভিদ বানাইতে পারে, যেটা মানুষ পারবে না। মানুষের স্কিন থেকে একটা সেল নিয়ে তুমি কখনো মানুষ বানাইতে পারবে না, মানুষের এই গুণ নাই। বাট উদ্ভিদের যে কোনো একটা জায়গা থেকে যে কোনো একটা কোষের গুচ্ছকে যদি তুমি নিয়ে সেটাকে ভালোভাবে লালন পালন করো তাহলে নতুন একটা উদ্ভিদ বানানো সম্ভব। এই গুণটাকে বলা হয় টটিপটেন্সি, এবং মর্গান এটা নিয়ে আলোচনা করেছিলেন, আমরা কথা বলে ফেলেছি। তাহলে এই যে চারাটা তুমি নিচ্ছ এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। তাহলে তুমি যার থেকে স্যাম্পল নিবা, তুমি যার থেকে কোষের গুচ্ছ নিবা সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। ধরো তুমি এখান থেকে এতটুকু অংশকে কেটে বাদ দিচ্ছ, তুমি এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকু তোমার দরকার, তাহলে এই অংশটাকে তুমি আলাদা করলা, এখানে সেটা আছে। তাহলে তুমি উদ্ভিদ থেকে যে অংশটাকে কালচারের জন্য আলাদা করেছো সে অংশের নাম হচ্ছে এক্সপ্ল্যান্ট। এই এক্সপ্ল্যান্টকে কি করা হয়? পরবর্তী সময়ে এই এক্সপ্ল্যান্টকে জীবাণুমুক্ত করা হয়। কেন জীবাণুমুক্ত করব আমরা? জীবাণুমুক্ত করার আগে আমরা একটু কথা বলি আমরা কেন এক্সপ্ল্যান্ট এখান থেকে নিলাম। নর্মালি মাথায় রাখবা, আমরা এমন কোষ নিতে চাই যেই কোষটার ভাজক গুণ অনেক উচ্চ। কারণ আমি এমন একটা কোষগুচ্ছ নিলাম যেটা বিভাজন করতে পছন্দ করে না বা স্থায়ী টিস্যুর দিকে চলে গেছে, অনেক বুড়া হয়ে গেছে, কি হবে তখন? তখন আপনি যদি এই উদ্ভিদকে খাবার বেশিও দেন তার গ্রোথ অনেক তুলনামূলক কম হবে, কারণ সে বুড়ার দিকে চলে গেছে, স্বাভাবিক না? তুমি যদি আমাকে এখন ট্রেন করো, আমি যে পরিমাণ পারফরমেন্স দিব 60 বছরের একটা বুড়াকে ট্রেন করলে কিন্তু সেম পরিমাণ পারফরমেন্স দিবে না। তাই তুমি সবসময় চেষ্টা করো উদ্ভিদের এমন জায়গা থেকে নিতে কোষের গুচ্ছটা যেটা হাইলি ভাজক ক্ষমতা সম্পন্ন। যেহেতু আমরা এরকম একটা জায়গা চাচ্ছি যেখানে ভাজন ক্ষমতা উচ্চ, সেই জায়গাটাকে আমরা বলছি উচ্চ ভাজন ক্ষমতা সম্পন্ন অঞ্চল বা মেরিস্টেম অঞ্চল। মেরিস্টেম কথাটার মানে হচ্ছে ভাজক টিস্যু। তাহলে মেরিস্টেম অঞ্চল কাকে বলা হয়? যে এই অঞ্চলের ভাজন ক্ষমতা উচ্চ তাকে মেরিস্টেম অঞ্চল বলা হয়। তাহলে আমরা মেরিস্টেম অঞ্চল থেকে একটা অংশ কেটে নিয়েছি, সেই অংশের নাম কি? এক্সপ্ল্যান্ট। তাহলে সবার মেরিস্টেম কথাটাও ক্লিয়ার, এক্সপ্ল্যান্ট কথাটাও ক্লিয়ার। তাকে এখন আমরা জীবাণুমুক্ত করব। এখন জীবাণুমুক্ত করার জন্য কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে হট এয়ার ওভেন প্রসেস, হট এয়ার ওভেন প্রসেস, আর আরেকটা হচ্ছে আপনার অটোক্লেভ প্রসেস। তাহলে এই যে হট এয়ার ওভেন আছে, হট এয়ার ওভেনে হচ্ছে অ্যারাউন্ড তোমার 160 থেকে 180 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস তাপমাত্রায় 1 থেকে 2 ঘন্টা যদি তুমি তাকে রাখো তাহলে এই এক্সপ্ল্যান্টের মধ্যে যদি কোনো প্রকার জীবাণু থেকে যায় সেটা নষ্ট হয়ে যাবে। আরেকটা প্রসেস আছে যেটা সব থেকে বেশি ফলো করা হয়। এই প্রসেসের জন্য 5 মিনিট ধরে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 15 থেকে 20 পাউন্ড চাপে রাখা হয়। এতে তার
জীবাণুমুক্তকরণ হয়ে যায়। তো পরীক্ষায় আসতে পারে জীবাণুমুক্তকরণ পদ্ধতি কী কী, তখন তোমাকে এভাবে বলতে হবে জীবাণুমুক্তকরণ পদ্ধতি দুইটা, একটা হট এয়ার ওভেন প্রসেস আর একটা অটোক্লেভ প্রসেস। হট এয়ার ওভেনে কী করা হয়, তাকে গরম তাপমাত্রায় অনেকক্ষণ ধরে রাখা হয়, 160 থেকে 180 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে 2 ঘন্টার মতো রেখে দিলে একদম সাফ সুতরা হয়ে যাবে। কিন্তু 2 ঘন্টা ধরে রাখাটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অটোক্লেভ মেশিন ইউজ করতে হবে। এটা 5 মিনিটে, অনেক সময় 10 মিনিট, বাট নট মোর দ্যান 10 মিনিট। 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে তুমি যদি 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখো এবং 20 পাউন্ড চাপ সেখানে প্রয়োগ করো, তাহলে সেখানে দুনিয়ার যত জীবাণু আছে, যত জীবাণুর বাচ্চা সব মরে যাবে, কিছু থাকবে না। এটা কিন্তু হাসপাতালে ব্যবহার করা হয় সবথেকে বেশি। আমরা যখন কোনো একটা রোগীর সার্জারি করি, সার্জারি করার পর আমাদের কাছে যদি কোনো একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যে ইনস্ট্রুমেন্টটা একবার ব্যবহার হয়েছে, সেই ইনস্ট্রুমেন্টটা কিন্তু আমরা পরবর্তী রোগীকে দিতে পারি না, তখন আমরা তাকে অটোক্লেভ মেশিনে দিয়ে দিই ফর 10-15 মিনিটস। কী হয় তাতে, সেখানে যদি কোনো জীবাণু আরেকটা রোগী থেকে আসেও একদম মরে ছাই হয়ে যাবে। এটা প্রুভড, অটোক্লেভ পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, পরীক্ষা আসতে পারে এটা। জীবাণুমুক্ত করার পর তাকে তুমি খাবার দিবা, খাবার মানে কি, আবাদ মাধ্যম দিবা। এখন আবাদ মাধ্যমে এই এক্সপ্ল্যান্ট যখন খাবার গ্রহণ করবে, সে পরবর্তী সময়ে এই যে ছোট একটা তুমি আবাদ মাধ্যম নিয়েছিলা, আবাদ মাধ্যম, এই যে আবাদ মাধ্যম এখানে আছে, তার মধ্যে যে এক্সপ্ল্যান্ট নিয়েছিলা, সেই এক্সপ্ল্যান্টটা তুলনামূলক বড় হয়ে যাবে। কেন? কারণ সে খাবার পাচ্ছে। এই যে একটা বড় কোষের গুচ্ছ উৎপন্ন হলো এক্সপ্ল্যান্ট থেকে, এই গুচ্ছটার নাম হচ্ছে ক্যালাস। এই ক্যালাসকে যদি তুমি আরও কয়েকদিন রেখে দাও আবাদ মাধ্যমের মধ্যে, পরবর্তী সময়ে এই ক্যালাস থেকে আরও ছোট 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 অনেকগুলো ক্যালাস উৎপন্ন হবে। এই ছোট ছোট ক্যালাসগুলোকে বলা হয় অণুচারা। পরবর্তী সময় সেই অণুচারাগুলো তুমি যখন মাটিতে রোপণ করবা, তখন তোমার একটা গাছ হয়ে যাবে। এটা হচ্ছে টিস্যু কালচারের প্রসেস। তাহলে ভালো করে দেখো, অপশনগুলো দেখে থাকো। মেরিস্টেম কথাটা মানে আমরা বুঝছি, অণুচারা মানে বুঝছি, এক্সপ্ল্যান্ট মানে বুঝছি, ক্যালাস মানে বুঝছি। প্রশ্ন আসছে টিস্যু কালচার উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে যেটাকে পৃথক করা হয় তার নাম কি? তাহলে মাতৃ উদ্ভিদ এর মেরিস্টেম থেকে তুমি আলাদা করো, কাকে আলাদা করো? এক্সপ্ল্যান্টকে আলাদা করো। তাহলে অ্যান্সার হচ্ছে এক্সপ্ল্যান্ট। মাথা রাখবে, এই ব্যাখ্যাটা কিন্তু 2 নম্বরের প্রশ্নে প্রায় সময় আসে, প্রায় সময় দিয়ে দেয়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। এখানে একটা প্লাজমিডের ছবি রাখা হয়েছে, যেখানে পি দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে এটা ওই কাঙ্ক্ষিত জিন যেটা বাইরে থেকে নিয়ে আসছো। পি চিহ্নিত অংশটি হলো কাঙ্ক্ষিত ডিএনএ, কারণ পি চিহ্নিত অংশে তুমি বাইরে থেকে যে ডিএনএটা নিয়ে আসছিল সেটাকে রাখা হয়েছে। এটা ভেক্টর না, ভেক্টর হচ্ছে পুরো প্লাজমিডটা। রিকম্বিনেন্ট ডিএনএ, এটাও পুরোটা রিকম্বিনেন্ট ডিএনএ, পুরোটাকে একসাথে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হচ্ছে, মানে প্লাজমিডটাকে। কিন্তু শুধুমাত্র পি অংশকে এখানে বলা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ। নিচের উদ্দীপকের আলোকে উদ্দীপকের কিউ দ্বারা প্রদর্শিত প্রযুক্তিটি ব্যবহার করা হয়। তাহলে কিউ দ্বারা কি করা হয়? কিউ দ্বারা তোমার পুরো একটা উদ্ভিদের জিনোটাইপ চেঞ্জ করে দেওয়া হচ্ছে। খুব সিম্পল একটা জিনিস, তুমি প্লাজমিডের মধ্যে নতুন একটা জিন বসাচ্ছ, সেই জিনটা বারবার রেপ্লিকেট করে নতুন একটা ডিএনএ বানাচ্ছে, সেটাকে তুমি নানান জায়গার উদ্ভিদ ব্যবহার করছো। তাহলে আলটিমেটলি তুমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করার উদ্দেশ্য কি? জিনোটাইপ বদলে দিয়ে বা ক্যারেক্টার বদলে দিয়ে নতুন একটা উদ্ভিদ বানানো, উদ্দেশ্য এটা না? তোমরা সিম্পল দেখো, তুমি কি রোগ প্রতিরোধী জাত বানাতে পারবা? হ্যাঁ, অবশ্যই জাত বানাতে পারবা, কারণ তুমি ডিএনএ নিয়ে কাজ করছো। তাহলে তোমার ক্ষেত্রে জাত বানানো বা নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করা পসিবল, কারেক্ট। ট্রান্সজেনিক উদ্ভিদ আমরা একটু আগেই পড়েছি, কারেক্ট। আর আমরা বারবার ইন্টারমিডিয়েটে পড়েছি ইনসুলিন কত বড় একটা আশীর্বাদ অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এক সময় ইনসুলিনের 1 ভায়েলের দাম ছিল 10,000 থেকে 12,000 টাকা। পৃথিবীর প্রচুর মানুষ আফটার 1950-60 ডায়াবেটিসে মারা গেছে ইনসুলিনের অভাবে। অনেক টাইপ 1 ডায়াবেটিসের রোগী শুধুমাত্র কিনতে পারে না বলে 5-6 বছর বয়স, 17-18 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে মরে গেছে, কারণ আর কোনো ওষুধ কাজ করছে না। তো ওষুধ দিয়ে কতদিন যায়? শুধুমাত্র আরটিডি ব্যবহার করে, এই একটা টেকনোলজি ব্যবহার করে এই ইনসুলিনের দাম এখন মাত্র 280 থেকে 350 বাজারে পাওয়া যায়। এটা অনেক বড় একটা আশীর্বাদ। তো দেখেন, বইয়ে কিন্তু অনেক এক্সাম্পল দিতে পারতো, বেছে বেছে কেন ইনসুলিন নিয়ে আসছে, খালি বোঝানোর জন্য। এগুলো আশীর্বাদ, তোমরা পড়তে চাও না কিন্তু সাবজেক্টগুলো, ঠিক আছে? ঢাকা ভার্সিটি তুমি যদি ভর্তি পরীক্ষায় প্রথম হও, তুমি কোন সাবজেক্ট পাবা জানো? তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা। ঢাকা ভার্সিটি কেন ফিজিক্স কে রাখে নাই? ঢাকা ভার্সিটি কেন সিএসসি কে রাখে নাই? কারণ জানে ভার্সিটিগুলো পৃথিবীর সব থেকে বেশি ডিমান্ডিং সাবজেক্ট বর্তমানে কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এগুলাই তোমরা করবা যারা যারা ভালো করবেন পরীক্ষায়। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2 এবং 3।
দেখেন এখানে আবারও সেম একটা ছবি দিয়েছে, যেখানে একটা ব্যাকটেরিয়ামের ছবি আছে, এখানে একটা প্লাজমিড আছে। এক কথায় বারবার প্রশ্ন, চিত্রের এই অংশটা হলো, তাহলে এখানে তো দেখার কিছু নেই, এটা হচ্ছে প্লাজমিড। সোজা প্রশ্ন, কারণ যারা যারা এতক্ষণ ধরে এই ব্যাখ্যাটা বুঝে গেছো, যাদের কাছে এই ব্যাখ্যাটা ক্লিয়ার, আমরা যখন এই প্লাজমিড টোটাল কথাবার্তা বলেছি, যাদের কাছে এই ব্যাখ্যাটা ক্লিয়ার, তাদের কিন্তু প্লাজমিড রিলেটেড প্রশ্ন অ্যান্সার করতে কোনো প্রকার ঝামেলা হওয়ার কথা না। তাহলে আসেন, আমরা বুঝে গেছি সেই গোল জিনিসটা হচ্ছে প্লাজমিড। অ্যান্সার ক্লিয়ার। বলেছে এখানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ক্ষেত্রে কোনটা কোনটাকে ব্যবহার করা হয়। কিউ কি পোষক? হ্যাঁ অবশ্যই কিউ হচ্ছে পোষক। যদি কিউ না থাকতো তবে কখনোই তুমি আর ডিটি করতে পারতা না, তাই এটা পোষক। এ বাহক হিসেবে কাজ করে, হ্যাঁ এ বাহক হিসেবে কাজ করে, দ্যাটস ট্রু। বিকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয় না, বিকে কেন কাটবা তুমি? একে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবা, তুমি তো প্লাজমিডকে কাটবা, তাহলে বি এর তো এখানে কোনো রিলেশনই নাই, তাহলে মাথায় রাখবা এটা ফলস। তাহলে অ্যান্সার হবে 1 আর 2 হয়ে গেল। ব্যাপার হচ্ছে বেসিকটা ক্লিয়ার থাকলে এমসিকিউ দাগানোর জন্য সময় লাগে না। অনেকে এমসিকিউর জন্য দেখা যায় কোয়েশ্চেন সলভ করতেছে, অ্যান্সার মুখস্থ করতেছে, টেস্ট পেপার সলভ করতেছে, যেরকম করে বাংলাদেশের 90% স্টুডেন্ট পড়াশোনা করে। তারা এটা জানতে চায় না অ্যান্সারটা কেন এটা হইলো, তারা জানে বইয়ের মধ্যে এটা অ্যান্সার দেওয়া, তাই অ্যান্সার এটা, পরীক্ষা আসলে আমার এটা দাগাইতে হবে। সেম প্রশ্ন তোমার এইচএসসি পরীক্ষা আসবে না, তাই তোমার বেসিক ক্লিয়ার করা জরুরি। মানুষের দেহকোষের জিনোম কয়টা? আগে জানতে হবে মানুষের দেহকোষকে লেখা হয় কিভাবে। মানুষের দেহকোষকে লেখা হয় টুয়াইজেন। টুয়াইজেন মানে কি? তোমার অর্ধেক আসছে এন, অর্ধেক আসছে এন, এন আসছে বাবা থেকে, এন আসছে মা থেকে। তাহলে তোমার বাবার থেকে এক সেট জিন আসছে, বাবার থেকে তুমি এক সেট জিন পাইছো, মা থেকে এক সেট জিন পাইছো। তাহলে বাবা থেকে এক সেট জিন পাইছো মানে কি? বাবা থেকে একটা জিনোম পাইছো, কারণ এক সেট জিনকে বলা হয় জিনোম। আর মা থেকে একটা জিনোম পাইছো, তাহলে তোমার একটা দেহকোষে কয়টা জিনোম? তোমার একটা দেহকোষে 2টা জিনোম আছে। কিন্তু পরীক্ষায় যদি কখনো প্রশ্ন করা হয় তোমার একটা জনন কোষে কয়টা জিনোম, তাহলে দেখো তোমার জনন কোষ কীরকম। তোমার জনন কোষ হচ্ছে এন, তাহলে জনন কোষ এন মানে সেখানে কয় সেট আছে জিন? সেখানে এক সেট জিন আছে। আর এক সেট জিন মানে কি? কয়টা জিনোম আছে? একটা জিনোম আছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখবা প্রশ্ন কি বলছে, দেহকোষ নাকি জনন কোষ? এখানে দেহকোষ বলেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তাই দেহকোষে 2 সেট জিনোম বা 2টা জিনোম আছে, আর জনন কোষে একটা জিনোম আছে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে চলে আসে। এটা এইচএসসি পরীক্ষায় চলে আসছে, তাহলে বুঝেন এবার মাত্র এইচএসসি পরীক্ষায় আসছে। এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল অনেক আগে থেকে, এবং এগুলো কিন্তু সবাই ভুল করে পরীক্ষায়। আদিকোষী জীব কোনটা? তাহলে আদিকোষী জীব বলতে আমরা মূলত ব্যাকটেরিয়াকেই বোঝাই। তাহলে দেখেন এখানে একটা ব্যাকটেরিয়ার নাম অলরেডি দেওয়া আছে, মাইকোপ্লাজমা। তাহলে প্লাজমোডিয়াম, এটা দিয়ে তোমার ম্যালেরিয়া হয়, এটা একটা উন্নত কোষের জীব, নিউক্লিয়াস সুন্দর একটা আছে। অ্যামিবা, এটা তো অবশ্যই ইউক্যারিওটিক। ইস্ট, ও তো আরও উন্নত হয়ে গেছে, ছত্রাক তো অনেক উন্নত, অবশ্যই ইউক্যারিওটিক। তাহলে অ্যান্সার হচ্ছে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে এটা একটা নর্মাল প্লাজমিড ছিল, তুমি মাঝখানে একটা প্রসেস করছো, যে প্রসেসটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। করার পরে তুমি একটা নতুন ডিএনএ পাইছো, বা যে ডিএনএটাকে তুমি এখন বলছো রিকম্বিনেন্ট ডিএনএ, কারণ স্বাভাবিক তুমি এখানে নতুন একটা ডিএনএ অ্যাড করেছো, তাই এটার নাম রিকম্বিনেন্ট ডিএনএ। আবার চিন্তা করে দেখো, তুমি এমন একটা ডিএনএ বানিয়েছো না, যে ডিএনএটা পরিবর্তিত হয়ে গেছে, তাই এটাকে অনেক সময় ট্রান্সফর্ম ডিএনএও বলা হয়। তাই ট্রান্সফর্ম ডিএনএ থেকে যে উদ্ভিদ হবে তাকে আবার ট্রান্সজেনিক উদ্ভিদ বলা হয়, যেগুলো আমরা অলরেডি কথা বলে ফেলেছি। তাহলে আসেন আমরা দেখি কি প্রশ্ন করা হয়েছে। উদ্দীপকের প্রক্রিয়াটার নাম কি? তাহলে এটা তো ভুল করার কোনো কাজ নেই, তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। দেখো আর কত সোজা প্রশ্ন করা সম্ভব এইচএসসিতে আমি জানি না, আর কত সোজা প্রশ্ন করা সম্ভব। উদ্দীপকের আলোকে আবার দেখেন, উদ্দীপকের এম হইল কি? তাহলে এম হচ্ছে একটা প্লাজমিড, তাহলে প্লাজমিডের ক্যারেক্টারগুলো যদি মিলাইতে পারো তাহলে তোমার তো আর চিন্তার কিছু নাই। এটা কি দ্বিসূত্রক? হ্যাঁ কারেক্ট, দ্বিসূত্রক। ক্রোমোজোম বহির্ভূত? হ্যাঁ অবশ্যই ক্রোমোজোম বহির্ভূত, কারণ ক্রোমোজোম নিউক্লিয়াসে থাকে, ও তো নিউক্লিয়াসের ভেতরে না, ও নিউক্লিয়াসের বাইরে আছে, তাহলে অবশ্যই নিউক্লিয়াস বহির্ভূত, এটা কারেক্ট। ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়, কারেক্ট। জিনোম সিকোয়েন্সিংয়ে ব্যবহার করা হয় না, জিনোম সিকোয়েন্সিংয়ে কাকে ব্যবহার করব আমি যদি কোনো একটা ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে চাই, আমি কি তার প্লাজমিড দেখব নাকি তার নর্মাল নিউক্লিয়াস দেখব? কারণ একটা ব্যাকটেরিয়ার 99% জিন বা তার 99% ক্যারেক্টার কোথায় লেখা আছে? প্লাজমিডে নাকি তার নিউক্লিয়ার বস্তুতে?
আমি আগেই বলেছি নিউক্লিয়ার বস্তুতে আছে, একটা ছবি এঁকে আমরা দেখেছি প্রধান নিউক্লিয়ার বস্তু কোনটা। তাহলে তুমি প্লাজমিড নিয়ে যাই করো না কেন, ব্যাকটেরিয়াটা কেমন ছিল তুমি জানতে পারবা না, তুমি শুধু প্লাজমিড নিয়ে কাজ করতে পারবা। তাহলে মাথায় রাখবা, তুমি কখনো ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্সিংয়ে প্লাজমিড ব্যবহার করতে পারবা না। এখানে প্লাজমিড কখনো ব্যবহার করা যাবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। শামীম গবেষণাগারে জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের পি অংশ থেকে, দেখেন পি অংশ একটা যাকে নিয়ে প্রশ্ন আমরা করতে যাচ্ছি, এখান থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ বানাইছেন। তাহলে আমি আগেই বলেছি হ্যাপ্লয়েড উদ্ভিদ বানাতে চাইলে তোমাকে হ্যাপ্লয়েড সোর্স খুঁজতে হবে, আর হ্যাপ্লয়েড সোর্স আছেই দুইটা, পরাগরেণু আর পরাগধানী। দেখেন অপশানে কি আছে, এ দেখেন পরাগরেণু আছে। তাহলে আমি আবারও বলছি, আপনি যদি ডিপ্লয়েড উদ্ভিদ চান তাহলে তোমাকে অবশ্যই টয়েজেন সোর্স হিসেবে ব্যবহার করতে হবে, আর আপনি যদি হ্যাপ্লয়েড উদ্ভিদ চান আপনাকে অবশ্যই এনকে সোর্সে ব্যবহার করতে হবে, এনকে। শামীম গবেষণাগারে জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশের উদ্ভিদের পি অংশ তৈরি করলেন। প্রক্রিয়াটিতে প্রয়োজনীয় উপকরণ হলো কাঁচপাত্র অবশ্যই লাগবে, টিস্যু কালচারে কাঁচপাত্র লাগবে, অটোক্লেভ মেশিন অবশ্যই জীবাণুমুক্ত করার জন্য লাগবে, আর বৃদ্ধির জন্য অবশ্যই ফাইটো হরমোন দরকার। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2 এবং 3। তাহলে শামীম গবেষণাগারে জীবাণুমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করার জন্য হ্যাপ্লয়েড দেখবো, এই প্রসেসটার নাম কি? এটা কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি? না, এটা টিস্যু কালচার। কারণ তুমি হ্যাপ্লয়েড উদ্ভিদ বানাচ্ছ টিস্যু কালচার করে পরাগরেণু থেকে, এখানে প্লাজমিডে ব্যবহার হচ্ছে না, এটা টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচারের মেইন উদ্দেশ্য কি? টিস্যু কালচারের মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি নতুন উদ্ভিদের চারা বানাবা। তো বীজ থেকেও তো বানানো যায়, কেন বানাবা? কারণ বীজ থেকে যখন বানানো যাবে না তখন তোমার টিস্যু কালচারে আসতে হবে। প্লাস যেগুলো বীজহীন ফল আছে, যেগুলোতে বীজ হয় না, সেগুলো তুমি কেমন নতুন গাছ পাবা? বীজ তো নাই, সেখানে টিস্যু কালচার ইউজ করতে পারবা। আবার তুমি যদি কোনো একটা ফল যেটা হারায় যাচ্ছে, যেটা পৃথিবীতে আছে এখন একটা, 2 দিন পরে গাছটা মরে যাবে, এখন সেই গাছ থেকে তুমি একটা বীজ বের করে সেই বীজকে মাটিতে পুঁতবা, নতুন একটা গাছ কখন না কখন হবে, বসে থাকতে পারবা না। তোমার কি করতে হবে? সেই উদ্ভিদের কিছু অংশ কেটে সেগুলোকে টিস্যু কালচারে এনে নতুন গাছ বানাইতে হবে, ওই গাছটাকে বাঁচায় রাখার জন্য বা ওই গাছের প্রজাতিকে বাঁচায় রাখার জন্য। তাহলে দেখো তুমি প্রত্যেকবার এখানে বিপন্ন প্রায় উদ্ভিদগুলোকে বাঁচাচ্ছ, বিপন্ন প্রায় উদ্ভিদগুলোকে বাঁচানোর চেষ্টা করছো। তাহলে এই টোটাল যে প্রসিডিউরটা, এই প্রসিডিউর তুমি যেই গাছটা মরে যাচ্ছে বা যেই গাছটাকে তুমি রাখতে চাচ্ছ, তুমি সেই গাছকেই রাখতে পারবা, ওই গাছ থেকে নতুন উদ্ভিদ তুমি বানাইতে পারবা না। টিস্যু কালচারের কিন্তু এটাই জিনিস, তুমি কখনো নতুন একটা জাত উদ্ভাবন করতে পারবা না। তুমি জাস্ট টমেটো গাছের বাচ্চা, অনেকগুলো টমেটোর বাচ্চা বানাবা। তোমার কাছে একটা আলু আছে, যে আলুটা খাইতে আমার অনেক ভালো লাগে, সে আলু থেকে সেম আলু আরও 20টা বানাতে পারবা। তোমার মনে হয় এই আম গাছের আম অনেক ভালো, এই আম গাছটা হারায় যাচ্ছে দুনিয়া থেকে, আমি সেই আম গাছের 3-4টা পাতা কেটে 3-4টা পাতাকে আমি টিস্যু কালচার করে সেখান থেকে আরও 1000 আম গাছ বানাতে চাই। তাহলে দেখো তুমি আম থেকে আমি পাচ্ছ, তুমি হিমসাগর আম থেকে গোপালভোগ পাচ্ছ না, হিমসাগর থেকে হিমসাগরই পাচ্ছ। টিস্যু কালচারের মাধ্যমে শুধুমাত্র একটা প্রজাতির অনেকগুলো কপি করা সম্ভব, দ্যাটস ইট। তাহলে ভালো করে দেখো কি করছো। এখানে তুমি পি সিকোয়েন্স, জিনোম সিকোয়েন্স প্রয়োগ করা হয় কোন কাজে? অপরাধ শনাক্তকরণ, হ্যাঁ তুমি করতে পারবা, অপরাধ শনাক্তকরণে জিনোম সিকোয়েন্স ইউজ করা যাবে। তুমি আমার রক্ত নিলে বুঝতে পারবা ওই জায়গায় যে রক্তটা ছিল সেটা ম্যাচ করছে নাকি। ক্যান্সার গবেষণা অবশ্যই জিনোম সিকোয়েন্স ইউজ করা যায়। তুমি যদি জানতে পারো কোন ভাইরাসের ডিএনএর কারণে তোমার ক্যান্সার হচ্ছে, তাহলে তুমি সেই ভাইরাসের ডিএনএ নিয়ে কাজ করতে পারবা। উদ্ভিদের মান উন্নয়ন অবশ্যই তুমি ইউজ করতে পারবা। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3। আমাদের এই আলোচনাটা একটু পরে কাজে লাগবে। দেখো টিস্যু কালচার নিয়ে কথাগুলো বলে ফেললাম, কিন্তু কোন জায়গায় টিস্যু কালচারকে ব্যবহার করা হয় একটু পরে অ্যাপ্লিকেশনটা আসবে। জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োগ কোথায় করা হয়? তাহলে দেখো জিনোম সিকোয়েন্সিং কেন করি আমরা? করার একটা মাত্র কারণ, একটা জিনিস জানার জন্য, এই ডিএনএর এখানে কোন জিন আছে। ধরো এখানে আছে তোমার লম্বা হওয়ার জিন, এখানে আছে তোমার কালার, তুমি কালার কেমন হবা, এখানে আছে তোমার মুড কেমন হবে, এখানে তোমার ওয়েট কেমন হবে, এখানে তুমি কতটুকু ভালো খেলতে পারবা, খেলাধুলায় কেমন হবা, তুমি কেমন ভালো প্লেয়ার হবা, সেগুলো এখানে লেখা আছে। তুমি যদি আগে থেকেই জানতে পারো যে কোন জায়গায় কোন ডিএনএ আছে, তাহলে বের করা সম্ভব যে আপনার কোন জিনটা পরিবর্তন করলে তোমার কী ধরনের পরিবর্তন আসবে। এটার আরেকটা ব্যবহার হচ্ছে অপরাধী বের করা বা বাবা মা বের করা।
সাপোজ ছোটোবেলায় আমি হারিয়ে গেছি, এরপর আমি আমার বাবা মা কখনো খুঁজে পাই নাই, বাট বড় হওয়ার পর আমার বাবা মা আমাকে পেয়েছে এবং আবার বাবা মা আমাকে খুঁজে পেয়েছে, এবং যেহেতু আমার ফেস লুক লাইক মাই ফাদার, হাসপাতাল বা যে কোনো একটা প্রতিষ্ঠানে আবেদন করা হয়েছে, এটা আমার ছেলে আমাকে দত্তক আবার নিতে চায় আমার, বাট আমাকে তো আইন আদালত ছাড়বে না, কারণ ছোটোবেলা থেকে বাবা মা হারিয়ে গিয়েছিল, ও আমার বাবা মা কেমনে হবে। এখন সাপোজ তুমি বলতেছো আমি ইলন মাস্কের বাবা, কারণ ইলন মাস্কের অনেক টাকা আছে। এখন ইলন মাস্ক কেন তোর বাবা মানবে? তোরে কেন বাবা মানবে ইলন মাস্ক? ইলন মাস্ক এখন হাসপাতালে যাবে, স্যাম্পল দিবে, ইলন মাস্কের ডিএনএ বা ইলন মাস্কের জিনোম সিকোয়েন্স তোমার সাথে ম্যাচ করানো হবে। যদি তোমার সাথে ইলন মাস্কের জিনোম সিকোয়েন্স ম্যাচ করে যায়, তাহলে তুমি ইলন মাস্কের বাবা। যদি ম্যাচ না করে, তোমার পুলিশ গ্রেফতার করবে। তাহলে সিম্পল জিনিস, একটা জিনোম সিকোয়েন্সিং করে তুমি তোমার সন্তান, আত্মীয়স্বজন সবার সাথে তোমার ম্যাচিং দেখতে পারবা। যেমন আমার সাথে আমার বাবা মার ম্যাচ করবে, তোমার বাবা মার ম্যাচ করবে না। দ্যাটস দ্য ট্রুথ। তাহলে জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করা হয় কি জন্য? পরিচিতির জন্য। আমি শুধু মনে রাখতাম এটা কিসের জন্য? পরিচিতির জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়। মানে অ্যান্সার হচ্ছে স্বজন নির্ধারণে ব্যবহার করা হয়। ইন্টারফেরন হচ্ছে আরডিটিতে ব্যবহার করা হয়, ট্রান্সজেনিক আরডিটিতে ব্যবহার করা হয়। মলিকুলার ফার্মিং এটা সম্পূর্ণ আলাদা, এটা অন্য একটা জিনিস, ওগুলো আসতেছেই না এখানে। নিচের উদ্দীপকের আলোকে নিচের প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকের চিত্রটি দেখানো প্রক্রিয়ার জনককে। তাহলে টিস্যু কালচারের কথা বলো। টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাবারল্যান্ডের। আমরা মর্গানের কথা বলেছি, টটিপটেন্সি। চিত্রের জন্য প্রযোজ্য হচ্ছে কি কি? রোগ মুক্ত উদ্ভিদ সৃষ্টি। কারেক্ট, আমরা এখান থেকে রোগ মুক্ত উদ্ভিদ পাবো, কারণ আমরা জীবাণুমুক্তকরণ করে ফেলেছি হট এয়ার ওভেনে। সোমাক্লোনাল ভ্যারিয়েশন ঘটে, দ্যাটস অলসো কারেক্ট, সোমাক্লোনাল ভ্যারিয়েশন ঘটে। কিন্তু বায়োফার্মিং না। সবার আগে জানতে হবে বায়োফার্মিং কথাটার মানে কি। বায়োফার্মিং কথাটার মানে হচ্ছে ইদানিংকালে আমরা যে কৃষি ব্যবস্থা গড়ে তুলেছে, সেখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করা বেশি হয়। এই কারণে যে ফলগুলো হয় সেগুলো আগে থেকেই পুষ্টিগুণ কম সম্পন্ন হয়। তাই তোমরা বাজারে যে ম্যাক্সিমাম ফল খাও, সেখানে সার দেওয়া ফল হওয়ার কারণে সেখানে পুষ্টিগুণ কমে আসে, ফলের সাইজ নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই বিজ্ঞানীরা প্রায় 10-15 বছর আগে থেকে একটা কাজ করছে, যত কম কীটনাশক বা কেমিক্যাল জিনিসপত্র ব্যবহার করে গাছ উৎপাদন করা যায় বা ফসল খেতি করা যায়, এই কম সার বা কম রাসায়নিক ব্যবহার করে ফসল উৎপাদনের প্রসেসটাকে বলা হয় অর্গানিক ফার্মিং বা বায়ো ফার্মিং বা জৈব ফার্মিং, যে কোনো নামে ডাকা হতে পারে। জৈব ফার্মিং করার জন্য তোমার কোনো টেকনোলজিস্ট হওয়ার দরকার নেই, তোমার জাস্ট জৈব সার ব্যবহার করতে হবে, কীটনাশক কম ব্যবহার করতে হবে, দ্যাটস ইট। নতুন কোনো কিন্তু এখানে চমক নাই আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। কোন প্রক্রিয়ার সাথে এক্সপ্ল্যান্ট সম্পর্কযুক্ত? অ্যান্সার হচ্ছে টিস্যু কালচার। আমরা এটা জেনে গেছি অলরেডি, আমরা পুরো প্রক্রিয়াটা একবার পড়েছি। আমরা এখানে আবার একটা রিকম্বিনেন্ট ডিএনএ দেখতে পাচ্ছি। কোন প্রক্রিয়ায় বাহক ই কলায় প্রবেশ করানো হয়? কোন প্রক্রিয়ায়? মাথায় রাখবা, যেই প্রক্রিয়ায় ই কলায়ে এই নতুন ডিএনএ প্রবেশ করা হয়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। মাথায় রাখবা, ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যমে নতুন একটা জিনকে প্রবেশ করানো হয়। আর পুরা টোটাল প্রসেস, এটা কাটো, ওইটা লাগাও, প্লাজমিডকে রাখো, খাবার দাও, বড় করো, ওখান থেকে কেমিক্যালগুলোকে আলাদা করো, টোটাল প্রসেসটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। শুধুমাত্র জিনটাকে প্রবেশ করানোর পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সফরমেশন। এর মানে প্লাজমিডের মধ্যে নতুন যে একটা জিন বসাচ্ছ, সেই প্রসেসের নাম কি? ট্রান্সফরমেশন। এরপর এবং এর আগে যত প্রসেস ঘটছে সবগুলোকে একসাথে বলা হচ্ছে কি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাই এই ব্যাকটেরিয়াকে অনেক সময় বলা হয় কি? ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। ট্রান্সফর্মড। উদ্দীপকটি কাঙ্ক্ষিত জেন বহন করছে নাকি সেটা শনাক্তকরণ করা হয়। এটা 2 নম্বরের প্রশ্নের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের জন্য, কারণ এটা বারবার করে আসবে এবং আপনাকে 3টা নাম মনে রাখতে হবে। যে তুমি যে এখানে একটা বসাইছো, এটা তো কিন্তু খালি চোখের কাজ না, যে আমার সামনে একটা কাঁথা পরে আছে, কাঁথার মাঝখানে কিছু কাপড় কাটলাম, কাপড়টা বাদ দিলাম, নতুন একটা কাপড় লাগিয়ে সেলাই করে দিলাম। এটা এত সোজা প্রসেস না, এটা তো খুবই মলিকুলার লেভেলের কাজ। তো দেখা যাইতে পারে তুমি যেরকম সোজা করে পড়তেছো, রেস্ট্রিকশন দিলাম, ডিএনএ কাটলো, সেখানে কাঙ্ক্ষিত জিন বসাইলাম, লাইগেজ দিলাম, হু লেগে গেল, কি সুন্দর ব্যাপারটা এত সিম্পল না যেভাবে তুমি চিন্তা করছো।
এটা কিন্তু এরকম সিম্পল না, আমরা যেভাবে চিন্তা করছি ওরকমভাবে কিন্তু কাজ করে না, এটা আরও কমপ্লেক্স কিন্তু। তাহলে দেখো এই যে ছোট একটা কাজ, তুমি এত এত কিছু করার পর তুমি ভাবছো হয়তো যে প্লাজমিডের মধ্যে মানে নতুন ডিএনএটা বসানো হয়েছে, কিন্তু তুমি যে পরবর্তী সময় স্টেপগুলো করবা তোমার আগে শিওর হইতে হবে না যে আমি যে আসলেই এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছি, নতুন কাঙ্ক্ষিত জিন বসাইছি, আসলে কি বসছে নাকি। এটা পরীক্ষা করার 3টা ওয়ে আছে। একটাকে বলা হয় পলিমারেজ চেইন পদ্ধতি, পিসিআর। একটা রেস্ট্রিকশন ডাইজেশন এনজাইম, তুমি যদি সেটা দেওয়ার পর ওই অংশটুকু কেটে আবার বাইরে বের হয়ে যায় তাহলে সেটা। আর একটা জেনেটিক প্রোব। মাথায় রাখবেন এই 3টা প্রসেসের নাম কিন্তু রিটেন পরীক্ষায় বারবার করে আসবে, আমি পাশে রেখে দিচ্ছি, এটা রিটেন পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তার অ্যান্সার হচ্ছে 1, 2, 3। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন হরমোন। ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন হরমোন যার মধ্যে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড আছে ইনসুলিনের মধ্যে, এবং ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে। হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্ল্যান্ট হিসেবে কোনটা ব্যবহার করা হয়? তাহলে দেখেন আবার হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য, তাহলে হ্যাপ্লয়েডের জন্য কোথায় যেতে হবে? পরাগরেণুতে যেতে হবে। অনেকে কিন্তু ভ্রূণ দাগে আসে, মাথায় রাখবা ভ্রূণ কিন্তু টুয়াইজেন, কারণ এখানে জাইগোট থেকে ভ্রূণ হয়, ভ্রূণ কিন্তু টুয়াইজেন, এখানে ভ্রূণ কিন্তু অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে শুধুমাত্র পরাগরেণু। দেখেন 2টা বোর্ডে চলে আসছে। আবারও বলছি হ্যাপ্লয়েড লাইন উদ্ভিদ সবাই প্যারাগ্রাফটা পরীক্ষার আগে পড়ে যাবে, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। জিনোম সিকোয়েন্স কোথায় প্রবেশ করা হয়? দেখেন এটা আমরা পড়ে ফেলেছি একবার, অপরাধী শনাক্তকরণ, দ্যাটস কারেক্ট। ক্যালাস সৃষ্টি না, কারণ ক্যালাস সৃষ্টি ফলস আন্ডার টিস্যু কালচার, সেটা এখানে হবে না। জিন থেরাপি, অ্যান্সার হ্যাঁ জিন থেরাপি ব্যবহার করা যায় এটা, কারণ তুমি যদি আগে থেকে জানো কোন জিন কোথায় আছে তুমি সেই জিনকে পরিবর্তন করতে পারবা, তাহলে এটাকে জিন থেরাপি বলছে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। নিম্নের কোন পদ্ধতিতে রোগমুক্ত উদ্ভিদ উৎপন্ন করা যায়? মাথায় রাখবা রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন করার জন্য তোমার সর্বদা মেরিস্টেম থেকে বা ভাজক ক্ষমতা সম্পন্ন অঞ্চল থেকে কালেক্ট করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে মেরিস্টেম কালচার করতে হবে। বিটি বেগুন, একটু মাথায় রাখবা যখনই তুমি কোনো ধরনের ভালো, এটা হচ্ছে আমাদের বইয়ে একটা ট্রিক্স, যখন তুমি বই থেকে কোনো একটা ভালো গুণকে ট্রান্সফার করবা, সেখানে বের করা হয় অ্যাগ্রো ব্যাকটেরিয়াম নামক জীবাণুটাকে। আর যখন কোনো একটা খারাপ গুণকে তুমি ট্রান্সফার করবা, ধ্বংসাত্মক কিছু, তখন সেখানে ব্যবহার করা হবে ব্যাড কোনো জিনিসকে, ব্যাডের বি দিয়ে ব্যাসিলাস থুরিনজেনেসিস। তাহলে দেখো তুমি একটা ভালো বেগুন বানানোর চেষ্টা করতেছো, বিটি বেগুন, যেটা বাংলাদেশে ফলন অনেক বেশি হয় এবং এই কারণে 12 মাসে বেগুন পাওয়া যাচ্ছে, সেম হাইট সেম শেপ সেম স্বাদ, তাই এটাকে বিটি বেগুন বলে, এবং বিটি বেগুনের জন্য দরকার অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। কিন্তু আগাছা নিধন এই কথাগুলো যদি কখনো বলে, আগাছা নিধন, পোকামাকড় নিধন, এসব কথাবার্তা যদি কখনো তোমাকে বলে থাকে যেগুলো শুনলে মনে হয় মারামারি চলতেছে, তখন অ্যান্সার হবে ব্যাসিলাস থুরিনজেনেসিস। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিচের কোন এনজাইমে ডিএনএ কর্তন করা হয়? আমার মনে হয় যারা যারা ক্লাসের শুরু থেকে ছিল এই প্রশ্ন কমপক্ষে 5-6 বার সলভ হয়ে গেছে। রেস্ট্রিকশন এনজাইম। আর কোনটা দিয়ে যুক্ত করা হয় সেটা হচ্ছে লাইগেস এনজাইম। ইন্টারফেরন নিঃসৃত হয় কোন কোষ থেকে? ইন্টারফেরন নিঃসৃত হয় ভাইরাস আক্রান্ত কোষ থেকে। সবাই এটা একটু শিখে ফেলবা, ইন্টারফেরনের গল্পটা আমার মনে হয় সবার একটু শেখা উচিত। এটা ধরো অনেকগুলা কোষের একটা সিরিয়াল, এখানে একটা কোষ আছে, এটা কোষ নাম্বার 2, এটা কোষ নাম্বার 3, কোষ নাম্বার 4, এটা কোষ নাম্বার 5। যখন কোন একটা ভাইরাস
এই কোষকে আক্রমণ করবে। সবার আগে জানতে হবে ভাইরাস হচ্ছে একটা অব্লিগেট প্যারাসাইট। ভাইরাস কি একটা অব্লিগেট প্যারাসাইট, যেটাকে আমরা যদি বাংলাতে বলি কি বলতে হবে, বাধ্যতামূলক পরজীবী। এর কারণে ভাইরাসের কিন্তু খাদ্য এবং জনন, খাদ্য, জনন এবং বৃদ্ধি, এই তিনটা কাজের জন্য সে আমাদের একটা জীবিত কোষের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। মাথায় রাখবেন, আমাদের জনন করার জন্য কারো উপর ডিপেন্ড করার দরকার নাই। আমার এমনিতেই জনন হবে, কারো একটা কোষের উপর আমার ডিপেন্ড করার দরকার না যে ওই কোষের মধ্যে ঢুকে থাকতে হবে আমাকে। আমরা ডিপেন্ডেন্ট। ব্যাকটেরিয়াও নিজের কোষ নিজেই মাল্টিপ্লিকেট করতে পারছে, কারো দরকার নেই। বাট ভাইরাস যেহেতু সে নিজে জীবিত না, তাই তার খাদ্য গ্রহণ, জনন এবং বৃদ্ধি তিনটা প্রক্রিয়ার জন্য সে অন্য একটা কোষের উপর 100% ডিপেন্ডেন্ট। 100% ডিপেন্ডেন্ট। সে কোনোভাবেই কোনো একটা জীবিত কোষের বাইরে বেঁচে থাকতে পারবে না। যেই ভাইরাস এই জায়গায় আছে, এই ভাইরাসটা এখানে যুগ যুগ ধরেই পড়ে থাকবে। যদি না তোমাকে একটা জীবিত কোষ দাও, ওকে খাবার দাও, ও বড় হতে পারবে না, এখানেই পড়ে থাকবে আজীবন। তাই যখন কোন একটা ভাইরাস কোন একটা জীবিত কোষকে আক্রমণ করে, ধরো জীবিত কোষকে সে আক্রমণ করলো, সে ভেতরে আছে এখন, তো জীবিত কোষ তো জানে ও মরে যাবে একটু পর, মানে ও আক্রান্ত হয়ে গেছে, তাই ও তাড়াতাড়ি বাকি কোষগুলোকে সিগন্যাল হিসেবে পাঠায় দেয় যে আমি তো আক্রান্ত হয়ে গেছি, একটু পর তোমাকে আক্রান্ত করতে আসবে ভাইরাস, তুমি নিজেকে প্রস্তুত করো, এই ভাইরাসকে প্রতিহত করো। এই যে একটা সিগন্যাল পাঠাচ্ছে সে অন্য কোষগুলোতে যে আমাকে মেরে ফেলেছে, তোমরা নিজেরা বাঁচো, এই সিগন্যালটার নাম হচ্ছে ইন্টারফেরন। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ইন্টারফেরন কিসের বিরুদ্ধে কাজ করে, অ্যান্সার ও ভাইরাস এর বিরুদ্ধে কাজ করে। ও ভাইরাসকে কি করে, ও ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়, মানে ভাইরাসকে আর জনন করতে দেয় না, কারণ প্রতিহত করছে। কোত্থেকে সে বের হয়, ও আক্রান্ত কোষ থেকে নির্গত হয়। সবাই কিন্তু এটাই পরীক্ষায় ভুল করে, ও আক্রান্ত কোষ থেকে নির্গত হয়। আপনাকে তিনটা পয়েন্ট একটু ভালো করে মনে রাখতে হবে অ্যাবাউট ইন্টারফেরন। টিস্যু কালচার প্রক্রিয়া শেষে পাওয়া যায় রোগমুক্ত চারা, দ্যাটস কারেক্ট। হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা, দ্যাটস কারেক্ট। তুমি টমেটো থেকে টমেটো চারাই পাচ্ছ। স্বল্প সময়ে অধিক চারা, এটা তো অবশ্যই। তোমার টিস্যু কালচার উদ্দেশ্য কি, ছোটটা গাছের পাতা নিয়ে সেখান থেকে আরও হাজার হাজার আম গাছের চারা বানানো, এটাই না? তাহলে তিনোটাই কারেক্ট, এটা তো ভুল করার কোনো জায়গায় নাই। রোগমুক্ত চারা উৎপাদন, স্বল্প সময়ে বেশি বেশি চারা এবং সম্পূর্ণ মায়ের মতো দেখতে হয় এরকম চারা। প্লাজমিডের ক্ষেত্রে কোনটা প্রয়োজন না, বৃত্তাকার ডিএনএ, দ্যাটস কারেক্ট। স্বল্প জিন ধারণ করে, দ্যাটস কারেক্ট। দ্বিসূত্রক ডিএনএ ধারণ করে, দ্যাটস কারেক্ট। তাহলে ভুল কোনটা, এক সূত্রক ডিএনএ কখনো সে বহন করছে না। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। কোনটা প্রযোজ্য না, এটা প্রযোজ্য না। টিস্যু কালচারে প্রাথমিক মিডিয়ামে নিচের কোন উপাদানে থাকা প্রয়োজন, এটা সবার আগে জানতে হবে, কারণ উপাদান হিসেবে কোনটা তোমার দরকার, যেটা তোমাকে পুষ্টি প্রদান করবে। তাহলে পুষ্টি প্রদানের জন্য অবশ্যই কি দরকার, সুক্রোজ দরকার। কত পার্সেন্ট সুক্রোজ দরকার, 4% সুক্রোজ দরকার। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রক্রিয়ায় প্লাজমিডের প্রয়োজন হয়, অবশ্যই প্লাজমিডের প্রয়োজন হয়। অল্প সময় অধিক চারা উৎপাদন না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে তুমি একটা ডিএনএকে পরিবর্তন করো, তুমি অল্প সময় অনেক চারা কখনোই বানাও না। জীবের জিনোটাইপ পরিবর্তন করা হয়। দেখেন এখানে যেহেতু মানে অপশন ওরকম দেখতে পাচ্ছি না, জীবের জিনোটাইপ পরিবর্তন অবশ্যই করা হয় না। তাহলে এখানে অ্যান্সার হিসেবে আসলে কিন্তু উপরের অ্যান্সারটাই সব থেকে বেশি কারেক্ট। এটা কখনোই কারেক্ট করা সম্ভব না, জীবের জিনোটাইপ কখনোই পরিবর্তন করা সম্ভব না। জীবের জিনোটাইপ পরিবর্তন করতে হলে তোমার মেইন নিউক্লিয়ার বস্তু পরিবর্তন করতে হবে, তুমি কিন্তু ওটা পরিবর্তন করো না, তুমি প্লাজমিড পরিবর্তন করো। তাহলে 3 নাম্বার কখনোই হবে না। সেই হিসেবে তুমি 2 নাম্বারটা বলতে পারো, হ্যাঁ, যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নতুন একটা ডিএনএ ব্যবহার করা হয়, সেই ডিএনএকে ব্যবহার করে আরও অনেক ডিএনএ তৈরি করা সম্ভব, আরও অনেক উদ্ভিদ তৈরি করা সম্ভব, সেই হিসেবে বলা যায় অনেক চারা উৎপাদন সম্ভব। বাট 2 নাম্বার থেকে এখানে 1 নাম্বারটা মোস্ট কারেক্ট, এটা হচ্ছে মোস্ট কারেক্ট, শুধুমাত্র 1। যেহেতু এখানে ওরকম কোনো সিঙ্গেল অপশান নাই, তাই আপনাকে এখানে 1 আর 2 দাগাইতে হবে, টেকনিক্যাল হওয়া আর কি। কিন্তু মাথায় রাখবেন 3 নাম্বারটা কখনোই পসিবল না, কারণ জীবের জিনোটাইপ পরিবর্তন করতে হলে তোমাকে প্রধান নিউক্লিয়ার বস্তু পরিবর্তন করতে হবে। প্রধান
আশা করি বুঝে গেছেন, তাই না? ধাপ বিতে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে? যেহেতু তুমি এখানে একটা কমপ্লিট প্লাজমিডের কিছু অংশ কেটে বাদ দিয়েছো, তাই বাদ দেওয়ার জন্য যে এনজাইম দরকার সেটা হচ্ছে রিভান্স এগুলো তো কোনোটাই না, একটু পড়াই। এনজাইমগুলোর নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, এবং কয়েকটা রেস্ট্রিকশন এনজাইমের নাম তুমি শিখে রাখতে পারো। আমি এরকম করে মনে রাখতাম: ইকোরি হাইন্ড 3 বাম হাই, ইকোরি হাইন্ড 3 বাম হাই, এই তিনটা হচ্ছে এনজাইমের নাম। এগুলো কোনো চাইনিজ না, এনজাইমের নাম। এই এনজাইমের নামগুলো একটু শিখে রাখা উচিত, মাঝে মাঝে এইচএসসি পরীক্ষায় দিয়ে দেয়। যদিও এটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা যদিও মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন, এইচএসসিতে দেওয়া উচিত না, কারণ বাচ্চারা এত ডিপে পড়াশোনা করে না, তাই একটু শেখা উচিত। যেহেতু পরীক্ষা একবার আসছে, রেস্ট্রিকশন এনজাইম তিনটার নাম ইকোরি, হাইন্ড 3 এবং বাম হাই। এখানে ইকোরি আছে, তাই ইকোরি হচ্ছে অ্যান্সার। ইকোরি মানে আবার ইকোরি না, ইকো আর আই, এটা হাইন্ড 3, এটা বিএম হাই, এইচ আই, ঠিক আছে, বলার জন্য আর কি। ধাপ বিএ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই জিএম উৎপাদন করা হয়, দ্যাটস কারেক্ট। টিস্যু কালচার এক্সপ্ল্যান্ট, নেভার কারেক্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া চলে, দ্যাটস কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। জিন প্রকৌশলে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় পোষক হিসেবে, দ্যাটস কারেক্ট। পোষক হিসেবে ব্যবহার করা হয়, বাহক হিসেবে ব্যবহার করা হয়, দ্যাটস কারেক্ট। এনজাইমের উৎস ব্যবহার করা হয়, দ্যাটস অলসো কারেক্ট। এই যে তোমার রেস্ট্রিকশন এনজাইমটা আসে, রেস্ট্রিকশন এনজাইমের একটা উৎস হচ্ছে এই ব্যাকটেরিয়াম, মানে এই রেস্ট্রিকশন এনজাইম ব্যাকটেরিয়ার ভেতরেই পাওয়া যায়। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3। উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নতে দাও। তাহলে দেখেন এক্সপ্ল্যান্ট নির্বাচন, টিস্যু কালচারের ধাপগুলা, আবাদ মাধ্যম তৈরি, দ্যাটস গুড। তাহলে এখন আমরা কি করব? জীবাণুমুক্ত করব, তারপর আমরা আবাদ মাধ্যমে স্থাপন করব, এরপর সেখান থেকে ক্যালাস উৎপন্ন হবে, ক্যালাস থেকে ছোট ছোট বাচ্চা হবে, মানে ছোট চারা হবে, আর ছোট চারাগুলো আমরা টবে স্থাপন করব, সিম্পল। তাহলে প্রথমে এক্সপ্ল্যান্ট নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি, যে স্যাম্পলটা এক্সপ্ল্যান্ট তাকে জীবাণুমুক্ত করেছো, জীবাণুমুক্ত করার পর তাকে তুমি মিডিয়ামে রেখেছো, মিডিয়ামে রাখার পর সেখান থেকে ক্যালাস হয়েছে, ক্যালাস পর ছোটো চারা হয়েছে। তাহলে দেখো উদ্দীপকের বি ধাপটা হলো, বি ধাপ কোনটা? তাহলে আবাদ মাধ্যমে স্থাপন করতে হবে না, ওই যে মিডিয়ামে টিস্যু স্থাপন, দিস ওয়ান। তাহলে বি হচ্ছে কি? মিডিয়ামে টিস্যু স্থাপন করা, কারণ বি মাধ্যমে আপনি এই আবাদ মাধ্যমে রাখার পরেই পরবর্তী ধাপগুলো আসছে। তাহলে বি হচ্ছে আবাদ মাধ্যমে টিস্যু স্থাপন। উদ্দীপকের প্রযুক্তিটি ব্যবহার করা হয় রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টিতে, দ্যাটস কারেক্ট। তুমি টিস্যু কালচার করছো রোগমুক্ত উদ্ভিদ পাওয়ার জন্য। বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে, দ্যাটস অলসো কারেক্ট। তোমার যদি মনে হয় আজকে একটা আম গাছ তোমার বাড়িতে আছে, যেই আম গাছটার মাত্র 1 পিস পুরা গ্রামে আছে, এবং সেই আম গাছটা দেখতে লাল এবং অসম্ভব মিষ্টি, এবং তোমার মনে ইচ্ছা জাগছে যে এই আম গাছটার যদি আরও কয়েকটা গাছ বাড়ির আশেপাশে থাকতো তাহলে আমরা অনেক আম পাইতাম। বাট ঝামেলা হচ্ছে, ধরো সেই আম গাছে এখন আম নাই, তাহলে বীজও নাই। স্বাভাবিক, তুমি এখন কি করবা? ঝড় তুফানে ধরো সেই গাছটার বিজলি পড়ে মরে গেছে, তাহলে সেই আম গাছটা তো নষ্ট। তুমি কি করবা? জাস্ট সেই আম গাছ থেকে কিছু একটা অংশ কেটে সেই আম গাছের ওই অংশটাকে এক্সপ্ল্যান্ট হিসেবে ইউজ করবা, একটা আবাদ মাধ্যম বানাবা। অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করবে। আবাদ মাধ্যম বানানোর পর সেখানে রোগমুক্ত করে তাকে রাখবে, ক্যালাস হবে, ছোটো চারা হবে, তুমি গ্রামের বিভিন্ন জায়গায় পুঁতে দিবা, সেখান থেকে 15 বছর পর তুমি ভালো ভালো আম পাচ্ছ। টিস্যু কালচার উদ্দেশ্য কিন্তু এটাই। যদি তোমার যেমন সাইকাসের টিস্যু কালচারের ব্যাপারটা খুব সিম্পল একটা ঘটনা বলি, সাইকাস কিন্তু পুরো ওয়ার্ল্ড থেকে হারাই যাচ্ছে, মানে এখন তুমি কিন্তু সেই উদ্ভিদগুলোকে পাবা না, সাইকাস এগুলোকে পাওয়াই যাচ্ছে না কোথাও। তো বিজ্ঞানীরা কি করেছে, তারা সাইকাসের প্রচুর পরিমাণে এক্সপ্ল্যান্ট টিস্যু কালচার করে বাংলাদেশে নানান জায়গায় তারা রোপণ করার চেষ্টা করছে। যদি এটা না করে তাহলে আগামী 10-20 বছরের মধ্যে বাংলাদেশ থেকে সাইকাস নামক গাছটা হারাই যাবে, থাকবেই না কখনো, তালিপামি গাছগুলো কখনো পাওয়া যাবে না। তাহলে এই কারণে হচ্ছে বিজ্ঞানীরা কিন্তু
পাম স্টাডি নিয়ে খুব কাজ করছে বা এই সাইকাসগুলো নিয়ে খুব কাজ করছে। তাহলে মাথায় রাখবেন বিলুপ্তপ্রায় উদ্ভিদকে বাঁচা রাখার একটা মাত্র উপায় শুধু তার একটা এক্সপ্লেন বের করে দাও, বাকি কাজ জেনেটিক ইঞ্জিনিয়ার করে দিবে। তাহলে আমরা শিখলাম বিলুপ্তপ্রায় উদ্ভিদ। অবশ্যই রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন, মাথায় রাখবেন রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদ তুমি সৃষ্টি করতে পারো, কিন্তু জাত উদ্ভাবন কোনোভাবেই সম্ভব না। জাত উদ্ভাবন করার জন্য তোমাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যেতে হবে। রোগ প্রতিরোধক্ষম জাত তুমি বানাইতে পারবে না। জাত মানে কি? নতুন একটা স্পিসিস বা প্রজাতি বানাচ্ছ। ওই স্পিসিস বা প্রজাতি বানানোর জন্য তুমি বেগুন বানাচ্ছ না, তুমি বিটি বেগুন বানাচ্ছ। তুমি ধান বানাচ্ছ না, তুমি খড় সহ্যকারী ধান বানাচ্ছ। তুমি জাত পরিবর্তন করতে চাইলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হবে, মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে হবে। তাহলে এটা কখনো অ্যান্সার হতে পারবে না, কারণ টিস্যু কালচারের মাধ্যমে তুমি কখনো জাত বানাতে পারবে না নতুন একটা। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। এটা কিন্তু তোমাদের ভুল করার সম্ভাবনা সব থেকে বেশি। এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ভুলের সম্ভাবনা বেশি। এক্সপ্ল্যান্ট নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি, আবার এবিসিডি সব চলে আসছে। তাহলে এবিসিডি আমরা বুঝে গেছি। এবিসিডি কি কি? এ দিয়ে হচ্ছে জীবাণুমুক্ত, বি দিয়ে হচ্ছে আবাদ মাধ্যমে স্থাপন, সি দিয়ে ক্যালাস, ডি দিয়ে ছোট চারা। তাহলে আসেন এ ধাপ কোনটা? জীবাণুমুক্ত করা। একই প্রশ্ন দেখেন 2 বোর্ডে আসছে মনে দেখি। এটা আসে চট্টগ্রাম বোর্ড 22, এটা কোথায়? এটা দিন দেখছেন একই প্রশ্ন একই বছর 2টা বোর্ডে হুবহু কপি করে দিয়ে দিছে। তো ঝামেলা কোথায়? তোমরা ওয়ান শট কেন দেখো না? তোমরা মনে করো তোমরা অনেক পণ্ডিত, তোমরা এই বই থেকে 2-1টা লাইন পড়াবো, পরীক্ষায় যাও, কিন্তু ভুলে যাও। এইচএসসি হোক, সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, স্যাররা কিন্তু প্রশ্ন আসমান থেকে নামায় আনে না, যে তারা ধ্যানে বসছে গুহার মধ্যে কিছু প্রশ্ন আপলোড হলো, ডাউনলোড হলো, পরীক্ষা, এরকম কিছু না। ওর কাছে কিন্তু একটাই প্রশ্ন করার জায়গা, সেটা হচ্ছে বই। যেই বই থেকে গত 20 বছর ধরে প্রশ্ন হয়ে আসছে, সেই প্রশ্নের বাইরে কি নতুন কোনো লাইন যুক্ত করা সম্ভব সেই বইয়ের সাথে? সায়েন্স কি বদলাচ্ছে? কমার্স কি বদলাচ্ছে? আর্টস কি বদলাচ্ছে? বাংলা ইংলিশ কি বদলাচ্ছে? না। তোমাদের সমস্যা, তোমরা শুধু টেক্সট বুক পড়ে পরীক্ষা দিতে যাও, এর ফলে পরীক্ষায় কনফিউশন ক্রিয়েট হয়। শুধুমাত্র এই কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো ভালো করে করলে এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে 90% মার্কস হলো সোজা। ঝামেলা কোথায়? আমরা এগুলো করি না, আমরা অন্য পড়াশোনায় যেতে পছন্দ করি আর। দেখেন সে উদ্দীপকের প্রক্রিয়ার প্রয়োগ কোনটা? রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, দ্যাটস কারেক্ট। ট্রান্সজেনিক নেভার, কারণ ট্রান্সজেনিক করার জন্য কি দরকার? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি লাগবে। বিলুপ্ত উদ্ভিদ সংরক্ষণ, হ্যাঁ দ্যাটস কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। কোথায় আছে এই 1 আর 3? একটি জিনকে দ্রুত বহুকপি জিনে, জিনকে, উদ্ভিদকে না। যদি উদ্ভিদকে তুমি বহুকপি উদ্ভিদ বা একটা উদ্ভিদ থেকে যদি তুমি অনেক উদ্ভিদ বানাইতা, দেখো প্রশ্নের দিকে তাকো, তোমরা কেন ভুল করবা? একটা উদ্ভিদ থেকে তুমি যখন অনেকগুলা উদ্ভিদ বানাবা, এটাকে তুমি বলবা টিস্যু কালচার। বাট তুমি যখন একটা জিন থেকে অনেকগুলা জিন বানাবা, সেই পদ্ধতির নাম পলিমারেস চেইন রিঅ্যাকশন। সেই পদ্ধতির নাম পলিমারেস চেইন রিঅ্যাকশন। একটা জিন থেকে একাধিক জিন বানানোর পদ্ধতির নাম পলিমারেস চেইন রিঅ্যাকশন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে তুমি শুধুমাত্র নতুন ডিএনএর প্রবেশ করাও, নতুন ডিএনএর প্রবেশ করানো হয়। এখানে আবার নতুন কোনো ডিএনএ আলাদা করে 10-12টা করে বানানো হচ্ছে না। টিস্যু কালচার নেভার, রিপ্রোডাক্টিভ ক্লোনিং নেভার। তাহলে অ্যান্সার হচ্ছে পিসিআর। টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান হলো এগার। এটা কোন বোর্ড? চিটাগাং বোর্ড। দেখেই আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। এটা কেমন প্রশ্ন হয়েছে? চালের গুঁড়া, আটা, এগুলো তো জীবনে তুমি দাগাবা না নিশ্চয়ই, সোজা প্রশ্ন হয়ে গেছে। একটি বিশেষ উপাদান প্রয়োগ করে ক্যান্সার কোষের বৃদ্ধি রহিতকরণ এবং হেপাটাইটিস বি এর চিকিৎসা করা পসিবল। তাহলে হেপাটাইটিস বি কি দিয়ে হয়? ভাইরাস দিয়ে হয়। যে ভাইরাসের নাম কি? হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে তুমি ভাইরাসের এগেন্সে শরীরকে বাড়ার জন্য কি ইউজ করবা? ইন্টারফেরন ব্যবহার করবা। তাহলে দেখেন প্রশ্ন এটাই তোমাকে বলার কথা। তাহলে হেপাটাইটিস বি এর চিকিৎসা করার জন্য একটা বিশেষ প্রযুক্তি দরকার। বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটা জিনিস তোমাকে বারবার বানাইতে হবে। তাহলে বাংলা কথায় তোমাকে আগে রোগের দিকে তাকাইতে হবে। রোগের দিকে তাকালে বুঝবা আমাদের বডি যে ইন্টারফেরন বানায়, এটা কিন্তু অনেক বেশি ইন্টারফেরন আছে তা কিন্তু না, খুব কম পরিমাণে ইন্টারফেরন বানায়। যদি তোমার শরীর তোমাকে রক্ষা করার জন্য এনাফ রোগ প্রতিরোধ ক্ষমতা রাখতো, তাহলে জীবনে তোমার কোনো অসুখই হইতো না। তোমার কখনো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতো না, তোমার কখনো ভ্যাকসিন নেওয়া লাগতো না। যেমন খুব সিম্পল একটা কথা বলি, বাংলাদেশে 1970-80 সালের দিকে যক্ষ্মায় মারা গেছে এরকম লোকের একটা হার বের করতো, দেখা যেত
বাংলাদেশে ছোট অবস্থায় মানে 1 থেকে 12 বছর বয়সী বাচ্চারা যারা মারা গেছে বিভিন্ন কারণে, তাদের মধ্যে অ্যারাউন্ড 37% নাকি 47% বাচ্চা যক্ষ্মায় মারা যেত। মানে একটা বাচ্চার যক্ষ্মা হলে তার 2 জনের মধ্যে 1 জন মারা যাবে মাস্ট। বুঝতে পারছেন কত ডেঞ্জারাস। শুধুমাত্র একটা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে এবং বাংলাদেশে যক্ষ্মায় মৃত্যু মানে মরে না বললেই চলে। দেখা যায় এখন হয়তো 10,000 জনে 1 জন যক্ষ্মায় মারা যায়। যক্ষ্মায় তুমি আক্রান্ত হবা, কষ্ট পাবা, 6 মাস ধরে কাশি হবে, ওয়েট কমে যাবে, অনেক ঝামেলা হবে। বাট যক্ষ্মার একটা ভ্যাকসিন বানাইছেন সিম্পল টেকনোলজি দিয়ে। এটা দিয়ে আপনার যেখানে 100 জনে 2 জনে 1 জন মারা যেত, মানে 100 ভাগে 50 ভাগ মারা যাচ্ছে, এখন সেটা কমে কত চলে আসছে 10,000 জনে 1 জন মারা যাচ্ছে যক্ষ্মাতে। ঢাকা মেডিকেল কলেজে আমরা যখন ইন্টার্ন করেছি অনেক যক্ষ্মা রোগী আসতো, 6 মাস ট্রিটমেন্ট নিতে একদম মানে কমপ্লিট ভালো হয়ে বাসায় চলে যেত। মাথায় রাখবেন ডিএনএ টেকনোলজি একটা ব্লেসিংসের মতো। তো মাথায় রাখবেন হেপাটাইটিস বিতে জন্ডিস, যেটাকে আগে অনেকে ওঝা টোঝা দিয়ে পানি পড়া দিয়ে ট্রিটমেন্ট করতো, কখনো ভালো হতো না, লিভার ক্যান্সার হয়ে যেত, সেটাকে এখন ইজিলি ট্রিট করা যায় কিসের সাহায্যে? ইন্টারফেরনের সাহায্যে, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পাওয়া সম্ভব। পরীক্ষা কিন্তু এগুলো খুব সব থেকে বেশি আসে। স্যারেরা কিন্তু ইনসুলিন এগুলো থেকে প্রশ্ন বেশি দেয়। একটা বিশেষ উপাদান প্রয়োগ করে ক্যান্সার ট্যান্সার হাবিজাবিকে আটকাইছো তুমি, বুঝছি। তাহলে এখানে তুমি আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কথাই বলছো। তাহলে প্রযুক্তির ব্যবহার করে কি করা সম্ভব? বীজহীন ফল না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কোনো বীজহীন ফল করা সম্ভব না। আসেন, ক্ষতিকর পতঙ্গ, হ্যাঁ বীজহীন ফল সম্ভব, বীজহীন ফল তৈরি করা সম্ভব। কারণ বীজহীন ফল কথাটা মানে কি তুমি কোনো একটা গাছের ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছ। হ্যাঁ, বীজহীন ফল সম্ভব, কারণ তুমি যদি কোনো একটা গাছের বা কোনো একটা জিনের বীজ তৈরি করার যে জিনটা সেটা যদি অপসারণ করে দাও, তাহলে নতুন যে গাছগুলো হবে সেখানে কিন্তু বীজ পাওয়া যাবে না। খুব সিম্পল যদি আমরা বীজহীন ফলের একটা উদাহরণ দিই, তোমরা ক্যাপসিকাম হয়তো দেখছো। ক্যাপসিকাম একটা মডিফাইড ফ্রুট, যেখানে কিন্তু মরিচের তুলনায় বীজের পরিমাণ তুলনামূলক কম থাকে। যদি তোমাদেরকে আরও বলি, যেগুলো হাইব্রিড আম সেগুলোতে আমের বীজ তুলনামূলক ছোট হয়। যেগুলো হাইব্রিড তরমুজ, যেগুলোর দাম বাজারে অনেক বেশি, খুব বড় লোকেরা কিনে, সেখানে তুলনামূলক কম তরমুজের বীজ থাকে। বাজারে কিন্তু এরকম প্রচুর পরিমাণে ফল আসছে যেগুলোতে বীজের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। যেমন বীজহীন কলা, আমরা যে বাংলা কলা খাইতাম, সে বাংলা কলা সবরি কলার মাঝখানে অনেক বীজ থাকতো। রিকমেন্ডেড যে অ্যাপ্লাই করা হচ্ছে, বীজের পরিমাণ কমে আসছে, তাহলে বীজহীন ফল তৈরি করা সম্ভব। ক্ষতিকর পতঙ্গ বন্ধ করুন, দ্যাটস অলসো পসিবল। ইনসুলিনের ব্যবহার, এটা তো অবশ্যই। তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3। বই কিন্তু এক্সাম্পলগুলো ডিরেক্টলি দেওয়া আছে, শুধু বইটা একবার পড়তে হয় আর কি। জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অনেক বেশি, বিভিন্ন বিক্রিয়ার কথা বুঝলাম। ব্লাড ক্যান্সারের নিরাময়, মাথা রাখবা ক্যান্সার কথাটা বলার সাথে সাথে তোমাদের বইয়ে দৌড়াই কোথায় চলে যেতে হবে? ইন্টারফেরন। যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টের কথা যদি তোমাকে কখনো বইয়ের মধ্যে বলে, তাহলে দৌড়াই কোথায় যেতে হবে? ইন্টারফেরনে যেতে হবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের শিক্ষা। প্রশ্ন সলভের কারণ হচ্ছে এটা। যে কোনো ক্যান্সারের কথা যদি বলে এবং ক্যান্সারের জন্য যদি তোমাকে কখনো কোনো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কথা বলে, তাহলে অ্যান্সার সবসময় ইন্টারফেরন। দেখো সেম প্রশ্ন আসছে নাকি? হ্যাঁ দেখো, সেম স্টেম সিলেট বোর্ড 19, সেম কোয়েশ্চেন সেম স্টেম বরিশাল বোর্ড 19, সেম প্যাটার্নের কোয়েশ্চেন আমরা একটু আগে সলভ করেছি 20 সালের বোর্ডে। একই প্রশ্ন, জাস্ট কোনো জায়গায় রহিম, কোনো জায়গায় করিম, কোনো চেঞ্জ করা হচ্ছে না প্রশ্ন। ব্যাখ্যা বুঝলে আমার মনে হয় প্রশ্ন অ্যান্সার করা সব থেকে সোজা। এখন এই প্রশ্নটা একটু কঠিন, এটা বরিশাল বোর্ড করে ফেলেছে, আমরা একটু শিখে ফেলি কোনটার কাজ কি। সিপি এটা হচ্ছে রোগ প্রতিরোধকারী জিন, বইয়ে আছে। যারা যারা বই পড়তে পছন্দ করে না তারা ওয়ান শটে শিখে ফেলতে পারবা, বই অনেক বড় করে বলা আছে। এটা রোগ প্রতিরোধকারী জিন। CRT1 হচ্ছে তোমার প্রতিরক্ষা বৃদ্ধি করে। নিভ জিন নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা রাখে। এই 3টা জিনের কাজ যদি একটু শিখে রাখতে পারো, তাহলে এই বছর যদি প্রশ্ন আসে তাহলে নিভ জিন নিয়ে আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ নিভ জিনটা খুব বেশি আলোচনায় আসছে ইদানিং। তাই সবাই একটু সিপি জিনটা শিখে রাখবা। সিপি জিন হচ্ছে ভাইরাসের এগেনস্টে কাজ করতে সাহায্য করে, ভাইরাসের আক্রমণে সহায়তা করে থাকে। CRT1 যেটা আছে এটা প্রতিরক্ষা বৃদ্ধি করছে, আর নিফ হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করছে। সাইব্রিডের মিলন, সাইব্রিড কথাটার মানে হচ্ছে সাইটোপ্লাজমের হাইব্রিড। সাইব্রিড কথাটার মানে কি? সাইটো
প্লাজমের হাইব্রিড, তাহলে সাইব্রিড এভাবে নামটা আসছে, সাইটোপ্লাজমের হাইব্রিড। সুপার রাইসে কোন ভিটামিন বিদ্যমান? মাথায় রাখবা সুপার রাইস ইনভেন্ট করার কারণ হচ্ছে রাতকানা রোগটাকে প্রিভেন্ট করা। এখন ব্যাপার হচ্ছে জাপানিজ লোকেরা যদি কখনো রাতকানায় ভুগে, তাদের ওখানে ভিটামিন এ সমৃদ্ধ ফলগুলো কম পাওয়া যায়। তোমাদের দেশে কেন রাতকানা কম হবে বা আমাদের দেশে কেন রাতকানা কম হবে? কারণ আমরা এমন একটা দেশে আছে যেখানে হলুদ ফলমূল সবুজ শাকসবজি পাওয়ার জন্য বিলিয়ন ডলারের মালিক হওয়ার প্রয়োজন নাই। তোমার হাতে যদি সামান্য টাকাও থাকে, তুমি সবুজ শাকসবজি বাজার থেকে 10-12 টাকায় কিনে খেতে পারবা, 15 টাকায় এক আঁটি শাক পাওয়া যায়। বাট তুমি যখন একটু উন্নত বিশ্বের দিকে যাবা, সেখানে দেখবা মাছ মাংস এবং সবজির দাম প্রায় কাছাকাছি। 1 কেজি আলু মানুষ এখানে 300 থেকে 400 টাকায় কিনছে, বাধ্য হয়ে কিনছে। সেখানে তোমার শাক সবজি পাওয়া তুলনামূলক টাফ। একটা আমের দাম দেখা যাবে 200 থেকে 300 টাকা, একটা আমের দাম 200-300 গ্রামের আম। এই কারণগুলোর কারণে জাপানিজ বাচ্চারা প্রচুর অনেক কাল ধরে রাতকানায় ভুগছিল। জাপানিজ বিজ্ঞানীরা কি করছে, তারা যেই ফুলের মধ্যে ভিটামিন এ এর জিন পাওয়া যায়, সেই ফুলের জিনটা নিয়ে তাদের ধানের মধ্যে রোপণ করে দিয়েছে। এর ফলে যে ধানটা জাপানে হচ্ছে, সেই ধানটা ভিটামিন এ সমৃদ্ধ হয়ে গেছে। মানে ওদের বাচ্চাদের আলাদা করে আম কিনে খাওয়ার দরকার নেই, শাক কিনে খাওয়ার দরকার নেই। তারা যদি ভাতটা খায়, তাহলে সে ভাত থেকে তারা ভিটামিনের পুষ্টিটা পাচ্ছে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল সুপার রাইস। তাহলে সুপার রাইসের মধ্যে কি আছে? ভিটামিন এ আছে। যেমন ইন্দোনেশিয়ানরা একটা জিনিস খায়, সেটা হচ্ছে পমেটো। যারা যারা জানেন না, এখানে পমেটো মানে হচ্ছে কি পটেটো এবং টমেটোর মিক্স করা হয়েছে। কারণ ইন্দোনেশিয়াতে টমেটোর উৎপাদন কম, কিন্তু আলুর উৎপাদন অনেক বেশি, কিন্তু টমেটো ইজ ফুল অফ ভিটামিন সি। তাই পমেটো উৎপাদন করা হয়েছিল। এই আলুর মধ্যে টমেটোর গুণগুলো প্রচুর পরিমাণে থাকবে। নতুন এক ধরনের আলু, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পমেটো। সাইব্রিড শব্দটা কোন প্রক্রিয়ায় জড়িত? সাইব্রিড হচ্ছে টিস্যু কালচারের সাথে জড়িত। সাইটোপ্লাজমের মিলন ঘটানো হয় টিস্যু কালচারের মাধ্যমে। উল্লিখিত চিত্রে এ চিহ্নটি অংশের নাম হচ্ছে প্লাজমিড। এটা তো কোনো প্রশ্নের মধ্যে পড়ে না, আমরা এত কঠিন কঠিন প্রশ্ন আসলে সলভ করে চলে আসছি। এই প্রশ্ন আমাদের কাছে এখন পানি ভাত লাগার কথা। এই চিহ্নটি অংশের বৈশিষ্ট্য হলো বেশি সংখ্যক জিন ধারণ করে? কখনোই না। দ্বিসূত্রক ডিএনএ ধারণ করে? অবশ্যই। সংরক্ষণশীল প্রক্রিয়ার প্রতিলিপন করে? সংরক্ষণশীল কথাটা আসলে কারেক্ট না, এটা হচ্ছে মুক্তভাবে প্রতিলিপন করতে পারে, অনুলিপন না, মুক্তভাবে প্রতিলিপন করে। তাহলে অ্যান্সার হচ্ছে খালি 2 না? 2 আছে, এই যে খালি 2। প্লাজমিড ব্যবহৃত হয় মানে আসলে তোমার প্রশ্নটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এর ব্যবহার। আমি তোমাদের যেহেতু ওয়ান শট নিচ্ছে, আমি তোমাদের একটু বলে রাখি, তোমাদের প্রথম যে এডিশনটা গিয়েছে হাতে প্রশ্ন ব্যাংক বইটা, সেখানে কিন্তু কিছু প্রশ্নের উত্তর ভুল আছে। তাই যারা যারা শুধুমাত্র বই না পড়ে কোয়েশ্চেন ব্যাংকটা পড়ছো, তোমাদের কিন্তু কিছু প্রশ্নের অ্যান্সার মনের অজান্তেই ভুল শিখে পরীক্ষায় চলে যেতে পারো। তা আগে থেকে বলছি, যদি তোমাদের কখনো কোনো ধরনের প্রশ্ন ব্যাংকের কোয়েশ্চেন অ্যান্সার দেখে ডাউট হয়, তুমি সবসময় বইয়ের সাথে ক্রস চেক করে নিবা, এটাই সব থেকে ভালো। যেমন আমিও তোমাদের অনেকগুলো ভুল পেয়েছি, তাই এই কথাগুলো বলছি, ঠিক আছে? ভুলগুলো কারেক্ট করা হচ্ছে এবং এই নেক্সট এডিশনে একদম সম্পূর্ণ 100% কারেক্ট হয়ে যাবে। এটা প্রথমবার আসছে, তাই এই ভুলগুলো হয়ে থাকে। তাই আবারও বলছি, যারা কোয়েশ্চেন ব্যাংক পড়ছো, শুধুমাত্র তোমার যদি সামান্য পরিমাণেও মনে হয় যে ভাই এই জায়গায় আমার একটু ডাউট মনে হচ্ছে, আদার তোমাদের কোয়েশ্চেন একটা টিম আছে না, কিউএনএ টিম আছে না, কিউএনএ টিমে তুমি জাস্ট ছবিটা দাও, ভাই আমার মনে হচ্ছে এটা অ্যান্সার আসলে কী হবে, রিপ্লাই পেয়ে যাবা। আর যদি তাও তোমার ইচ্ছা না হয়, জাস্ট বইটা খুলে ওই পোর্শনে যাও, বইয়ে যা আছে সেটাই কারেক্ট, ঠিক আছে? বইটাই কারেক্ট। কথাটা আগে বলা দরকার ছিল, এখন বলছি কারণ মনে পড়ে গেল। অনেকে কিন্তু কোশ্চেন বুক নিয়ে কথা বলছো, আমরাও বলছি তোমার যদি ডাউট হয় আইদার কিউএনএ টিমকে জানাও, অথবা হচ্ছে আমাদের এখানে মেল করো, বা তুমি বই থেকে ডিরেক্টলি দেখো, তোমার রিপ্লাই পেয়ে যাবা। ব্রাঞ্চ তো আছে, যারা যারা আশেপাশে ব্রাঞ্চ আছে, বাংলাদেশে এতগুলো ব্রাঞ্চ উদ্বাস খুলে রাখছে, একটা ব্রাঞ্চে গিয়ে দেখালে হবে ভাই মনে হচ্ছে এটা ভুল, বায়োলজি টিচারকে দেখাই দেন, বা ফিজিক্স টিচারকে দেখাই দেন, কেমিস্ট্রি টিচারকে দেখাই দেন, একজনকে দেখাইলেই হলো। প্লাজমিড ব্যবহার করা হয় কোন কাজে? ইনসুলিন উৎপাদন, দ্যাটস কারেক্ট। হ্যাপ্লয়েড লাইন না, কারণ হ্যাপ্লয়েড লাইন উৎপাদন হচ্ছে টিস্যু কালচারের কাজ। জিএম ফুড উৎপাদন, হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড কথাটার জন্য প্লাজমিড আসছে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3।
রিকম্বিনেন্ট ডিএনএর ধাপ কোনটা? এক্সপ্ল্যান্ট কখনো না, অণুচারা সৃষ্টি কখনো না, টিস্যু কালচার। লাইগেজ এনজাইমের ব্যবহার, হ্যাঁ লাইগেজ এনজাইমের ব্যবহার করা হয়, কিন্তু বাহক দ্বারা কখনো জিন খণ্ডন করা হয়? জিন খণ্ডন করা হয় কিসের সাহায্যে? জিন খণ্ডন করা হয় হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। তাহলে তো এই অপশনটা কখন কারেক্ট হতে পারতো যদি লিখতো জিন খণ্ডন করা হয় আর এর সাহায্যে, তখন এটা কারেক্ট হইতো, তাহলে এটাও কারেক্ট না। তাহলে অ্যান্সার হচ্ছে লাইগেজ এনজাইম ব্যবহার করা হয়। দেখেন সব স্টুডেন্ট কিন্তু মনের অজান্তে 2 নম্বরটা ঠাস করে দাগাই দিয়ে চলে আসবে, ভুল করার সম্ভাবনা বেশি। আর লাস্ট প্রশ্ন, নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করেছে? তাহলে জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন, মেইন কথা রোগ, র্যাবিস, তাহলে এখানে অ্যান্সার কি হবে? ওই রোগশোক হইলে ইন্টারফেরন। হিউমিলিন তো ইনসুলিন, এটা আমরা সবাই জানি, এটা আমাদেরকে বারবার পড়ানো হয়। এরাইথ্রোপয়েটিন কোন কাজে ব্যবহার করা হয়? তোমার আরবিসি সংখ্যা বৃদ্ধি, এতে ব্যবহার করা হয়। প্লাজমিনোজেন হচ্ছে তোমার স্ট্রোকে ব্যবহার করা হয়, যখনই স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, যখন হার্টের কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে যাবে, যখন ব্লক হয়ে যাবে, তখন সেখানে যদি প্লাজমিনোজেন পুশ করে দেয় তাহলে ব্লকটা তাড়াতাড়ি খুলে যায় আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে ইন্টারফেরন। তাহলে এই হচ্ছিল আমাদের আজকের ক্লাস। বাট আমি আবারও বলি, জীব প্রযুক্তি হচ্ছে এইচএসসি পরীক্ষায় সিকিউ প্রোভাইড করে অ্যারাউন্ড 1 থেকে 2টা, মানে একটা প্রশ্ন মাস্ট পাবা, যদি কপাল ভালো থাকে তাহলে দেখবা অণুজীবের সাথে লেজ লাগায় একটা দিয়ে দিছে একটা। বাট জীব প্রযুক্তিতে যে এমসিকিউগুলো আসে সেগুলো কিন্তু প্রত্যেক বছর সেম আসে, সবারকে এটা বোঝা শিখো। চ্যাপ্টার কিন্তু তুমি ধরতে গেলে অ্যারাউন্ড 40-45 পেজের একটা চ্যাপ্টার, তুমি যদি লাইন ধরেও পড়ো তাহলে তোমার সম্পূর্ণ ইফোর্ট দিয়ে পড়তেও 4-5 ঘন্টা টানা পড়তে হবে তোমাকে, তারপরে এই চ্যাপ্টার তোমার খতমের দিকে আসবে। বাট এভাবে করে পড়লে তোমার কিন্তু পড়ার তেল কমে যাবে, তুমি এরকম করে অনেক দূর পড়তে পারবে না। তাই একটু স্মার্ট ওয়েতে যারা যারা পড়াশোনা করো তারা যদি ওয়ান শট কি ইউজ করে পড়ো তাহলে দেখবে একটা চ্যাপ্টারের শুরুতে তোমার চ্যাপ্টারে অনেক কিছু পড়া হয়ে যায়, মানে তুমি মনে হয় যাতে চ্যাপ্টারটা গুছাই ফেলছো। যেমন ওয়ান শট সিকিউ যখন তোমরা দেখবে এই চ্যাপ্টারের, তখন দেখবে ওয়ান শট সিকিউতে যা কিছু আছে সেগুলো শুনলেও তোমার ভর্তি পরীক্ষার মানে এইচএসসি পরীক্ষার প্রিপারেশন হয়ে গেছে। ভর্তি পরীক্ষা তো অবশ্যই হবে, ক্লাসে আমরা বলে দিই, বাট এইচএসসি প্রিপারেশন হয়ে যাবে। তো আজকে এতটুকুই আমাদের, আবারও বলছি ওয়ান শট সিকিউ দেখবা, বই ভালো করে পড়ো, হাতে আর বেশি সময় নাই আপনাদের। এইচএসসি পরীক্ষার পরে আবার ঘোরদৌড় শুরু হয়ে যাবে আপনাদের অ্যাডমিশনের জন্য। টিল দেন বেস্ট অফ লাক, আবার দেখা হবে কোনো না কোনো ক্লাসে।